নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ঢাকা শহর যেন এক বিশাল পাঁজরবদ্ধ ক্যানভাস, যেখানে রং আছে, ছায়া আছে, কিন্তু নিঃশ্বাস নেওয়ার মতো খালি জায়গা খুব কম। ভোরে শহর জেগে ওঠে গাড়ির হর্ন, রিকশার টুংটাং আর হাঁটার শব্দে। ফুটপাতের পাশে চায়ের স্টলে ধোয়া ওঠা কাপে দিন শুরু হয় আবার। ঘুমিন চোখে অফিস যাত্রী, বাসে উঠে হেলতে থাকা শিক্ষার্থীরা আর মোবাইলে ডুবে থাকা একাকী কিছু মুখ। তবে এই শহর শুধুই ব্যস্ত নয়, এর ভেতরে আছে এক নীরব ভালোবাসার ছায়া। বিকেলের রাস্তাগুলো যেন ক্লান্ত ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা প্রেমিক যুগলদের দেখে। এক একটা অলিগলি যেন কারো স্মৃতির ডায়েরি প্রথম স্পর্শ। ভেজা বৃষ্টিতে হাতে হাত ধরা, কিংবা মুখ না ফুটে বলা কথাগুলো। বৃষ্টি হলে এই শহর আরো অন্যরকম হয়ে যায়। বাসার বারান্দাগুলোতে ঝুলে থাকা কাপড়গুলোও যেন থমকে যায়। ছাদে গিয়ে কুয়াশার মতো ফ্ল্যাটের ওপর দিয়ে তাকালে দেখা যায় দূরে কোথাও জ্বলছে কারো ঘরের আলো, যেন অপেক্ষার গল্প বলছে। আর রাত, ঢাকা শহরের রাত সবচেয়ে বেশি একাকী। হাজারো মানুষের ভিড়ে শহরটা হঠাৎ অনেক চুপচাপ হয়ে যায়। ভিড়ের মধ্যে কেউ একা হয়ে যায়, আবার সেই একাকিত্বের মধ্যেই হয়তো জেগে ওঠে অদ্ভুত কোনো টান, যেমন দীপ্ত টের পাবে খুব শিগগির। এই শহর কাউকে ভালোবাসা দেয় না মুখ ফুটে, কিন্তু গভীরভাবে জড়িয়ে ধরে চুপচাপ। বিকেলের দিকে দীপ্ত যখন কমলাপুর স্টেশনে নেমে ট্রেন থেকে পা রাখে, তখন শহরটা যেন ওকে এক পলকে গিলে ফেলতে চায়। মাথার ওপর গনগনে সূর্য, চারপাশে গাড়ির হর্ন আর মানুষের ভিড়ে একটা অচেনা চাপা শব্দ, যেন কারা যেন চিৎকার করছে আবার কাঁদছে একসাথে। ও ব্যাগটা কাঁধে তুলে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, যেন শহরের শব্দের ভেতর থেকে ওর নিজের জন্য একটু চুপ খুঁজে বের করতে চায়। দীপ্ত দেখতে সাধারণ, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক রকম শান্ত, যেমনটা নদীর গভীর জলে হয় ভেতরে ঢেউ, বাইরে প্রশান্ত। গায়ের রং শ্যামলা হলেও পরিচ্ছন্ন, ঠোঁটের কোণে একটা অদ্ভুত হালকা হাসি ঝুলে থাকে, যেটা সবসময় ঠিক হাসি না, কখনো অবজ্ঞা, কখনো কৌতূহল। চোখে কাচের ফ্রেমের চশমা আর গায়ে একটা হালকা নীল রঙের চেক শার্ট। গ্রামের ছেলে হলেও চালচলনে একটা নরম শহুরে ছোঁয়া আছে। ঢাকা ওর জন্য একদম নতুন, জন্ম আর বেড়ে ওঠা মফস্বলের ধুলোমাখা রাস্তায়, কিন্তু স্বপ্ন সবসময় ছিল শহরের আলোয় পা রাখার। এবার ঢাবির ভর্তি পরীক্ষা সারা পরিবারের স্বপ্ন যেন ওর ব্যাগে করে এসেছে। এখানে মামার বাসায় উঠবে। ঢাকায় আরও কয়েকবার এসেছে, কিন্তু অনেক ছোটবেলায়। ওর মামার একটা মেয়ে আছে, কিন্তু সে বয়সে তার থেকে বড়। মেয়েটার নাম জয়শ্রী। দীপ্ত ভাবছে, ছোটবেলা থেকে যাকে দেখে এসেছে, কিন্তু বড় হয়ে কি সেটা আর আগের মতো থাকে? রিকশায় বসে সে জানালার বাইরে তাকিয়ে থাকে বিলবোর্ড, উঁচু বিল্ডিং আর চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা কিশোরদের দেখে। এই শহর হয়তো ওর মতোই, বাইরে ঠান্ডা, ভেতরে অস্থির। নতুন শহর, পুরনো সম্পর্ক, সব কিছুর মাঝখানে দীপ্ত নিজের মতো করে নিঃশ্বাস নেয়। জানে না এ নিঃশ্বাস একসময় প্রেমে বদলে যাবে কিনা। রিকশার সিটে বসে দীপ্ত দু হাত দিয়ে ব্যাগটা আগলে রেখেছিল। ঢাকার রাস্তাগুলোকে যেন সে গিলে নিচ্ছিল চোখ দিয়ে। সামনে যতদূর চোখ যায়, ফুটপাত জুড়ে ছোট ছোট দোকান, পুরনো দেয়ালে টাঙানো ছেঁড়া পোস্টার, ধুলা ঢাকা পথচারী আর মাথার ওপর দিয়ে টানা তারের জট। একটা দোকানের সামনে কয়েকটা ছেলে দাঁড়িয়ে বিড়ি টানছিল। পাশে এক বুড়ো লোক কাগজে মুড়িয়ে শশা খাচ্ছে। দীপ্তর মনে হলো, এই শহরের প্রতিটা লোকের মুখেই লুকিয়ে আছে আলাদা করে একটা গল্প। রিকশা ধীরে ধীরে মোড় ঘুরছে। ট্রাফিক হালকা, বিকেলের রোদ গড়িয়ে পড়ছে রাস্তার গায়ে। আচমকা তার চোখ পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ের দিকে। হাতে ফাইল, চোখে ক্লান্তি, মুখে বাঁচার চেষ্টা। শহরটা যেন শুধুই পথ নয়, প্রতি বাঁকে লুকিয়ে আছে এক একটা মানুষে গড়া পৃষ্ঠা।
হঠাৎ সামনে থেকে একটা সাদা রঙের প্রাইভেট কার পাক কেটে ঢুকে এলো তাদের রিক্সার সামনে। রিক্সাওয়ালা ব্রেক কষল জোরে। একটা বিকট শব্দ হলো। রিক্সাটা একপাশে হেলে গেল। সামনের চাকা সামান্য বেঁকে গেল রাস্তার খাঁজে পড়ে। দীপ্ত নিজের শরীরটাকে সামলে নিয়ে সোজা হয়ে বসার চেষ্টা করলো। কপালে ঘাম জমেছে, মুখে বিস্ময়। এই আপা, একদম সামনে কইরা কাটলেন। 1 মিনিট দেরি হইলে উল্টে যাইতাম। প্রাইভেট কার থেকে একজন নামলেন। চোখে সানগ্লাস, পরিপাটি জামা, মুখে বিরক্তি। দীপ্ত অবাক হয়ে তাকালো। কিছু বলার আগেই গাড়ির দরজা খুলে তিনি সামনে এসে দাঁড়ালেন। গাড়ির দরজা খুলতেই প্রথম যে জিনিসটা দীপ্তর চোখে পড়ল সেটা হলো একজোড়া পা হিল জুতো পরা, সাজানো ধুলোবিহীন। তারপর ধীরে ধীরে ওপরের দিকে তাকাতেই ধাক্কা খেল তার দৃষ্টি। একজন নারী, বয়স আনুমানিক 30, চোখে কালো ফ্রেমের বড় সানগ্লাস, ঠোঁটে হালকা মেরুন রং, পরনে ডার্ক নেভি ব্লু কামিজ আর মিলিয়ে পড়া সাদা প্লাজো। তার চেহারায় একটা তীক্ষ্ণ গঠন, মাথার চুল সামান্য খোলা, তবে বাঁধা ছিল হয়তো কিছুক্ষণ আগেও। তার মুখে মেকআপ ছিল, তবে অতিরিক্ত নয়, একটা পরিপাটি শৌখিনতা। কিন্তু সবচেয়ে বেশি চোখে লেগেছিল তার চোখের ভাষা, যেটা সানগ্লাসের ফাঁকেও দীপ্ত বুঝতে পারছিল এক ধরনের ক্লান্তি, বিরক্তি আর একটা ভেতরে জমে থাকা অস্থিরতা। তার গলার স্বর ছিল কড়া, কিন্তু কাঁপছিল না। অভ্যাসে রেগে গিয়েছিল, কিন্তু ভেতরে কোথাও সে যেন হঠাৎ চমকে উঠেছিল দীপ্তকে দেখে। তার দাঁড়ানো ভঙ্গি, তার কথার গতি, এমনকি হাতের ভাঁজেও ছিল একরকম দূরত্ব। যেন জীবনে অভিজ্ঞতা আছে, সম্পর্কের ক্লান্তি আছে, কিন্তু ভালোবাসার জায়গা খুব গোপনে লুকানো। দীপ্তর মনে হয়েছিল সে এই মুখ কোথায় যেন দেখেছে, কিন্তু এই শহরে তো সব মুখে পরিচিত মনে হয় একসময়। জয়শ্রীর সেই এক মুখ চেনা, কিন্তু অচেনা হয়ে ফিরে আসা। তারপর শুরু হলো কথা কাটাকাটি। আপনি ঠিকমতো রাস্তা দেখেন না? রিক্সার একেবারে সামনে গাড়ি নিয়ে ঢুকে পড়লেন। আমি নাকি দোষী? আপনি মাঝ রাস্তায় রিক্সা দাঁড় করিয়ে রাখবেন, এটা কি কোনো চালানোর নিয়ম? আমি রিক্সায় চড়েছি, ওটা চালিয়েছে রিক্সাওয়ালা। আপনার গাড়িটাই হঠাৎ করে বাঁক কেটে এসে ধাক্কা দিয়েছে। আপনি শহরের নিয়ম কানুন কিছু জানেন, নাকি এইমাত্র গ্রাম থেকে চলে এসেছেন? গ্রাম থেকে এলেই কি মানুষ অন্ধ হয়ে যায়? আপনি শহরের মেয়ে, তাই আপনার ভুলও যেন গলার জোরে ঢেকে ফেলবেন। আপনার মতো লোকের জন্যই শহরের রাস্তায় নামা কঠিন হয়ে যায়। আপনার মুখের ভাষা শুনে বুঝলাম দামি গাড়ির মতো আপনার অহংকারটাও চকচকে। আপনার মতো ছেলেদের সঙ্গে তর্ক করে আমার সময় নষ্ট করার ইচ্ছে নেই। ঠিক বলেছেন, সময় বাঁচিয়ে নিন, কারণ আপনার মুখ দেখে বোঝা গেল আসলে আপনি কারো কথাও শুনতে শেখেননি। আর আপনার ব্যবহার দেখেই বুঝলাম কিছু মানুষ যতই শহরে আসুক গায়ের ছাপ থেকে বের হতে পারে না। আপনার মতো মানুষ দেখে আজকেই ঢাকায় আসার আফসোস হচ্ছে। জয়শ্রী আর কিছু না বলে গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কিন্তু ওর মাথায় একটা কথাই ঘুরছে। অপরিচিত ছেলেটার চোখ যেন কেমন চেনা চেনা লাগছে। দীপ্ত কাদামাখা অবস্থায় মামাবাড়ির দরজায় দাঁড়ায়। কলিং বেল টিপতেই একটি মেয়ে এসে দরজা খুলে দেয়। দরজা খুলে জয়শ্রী দীপ্তকে দেখে চোখ কুঁচকে তাকায়। এই, তুমি এখানে কি করছো? মামার বাসা এই ঠিকানায় না, এটা মামার বাসা। তুমি কে? এই বাসায় কে আসবে কে থাকবে সেটা আমি ঠিক করব না? তুমি বুঝি বাসার গার্ড? বাকি কেউ আসলে বাধা দেওয়া তোমার কাজ? তোমার চলাচল দেখে তো গার্ডই বেশি লাগে, ভাষায় তো ভদ্রতা ছিটাফোটাও নেই। তুমি তো রাস্তায়ও এমনই ছিলে, যেভাবে গাড়ি চালাও ভাবটা ঠিক সেরকমই। তুমি মানে ওই ছেলেটা, ওই রিক্সাওয়ালার সঙ্গী? আর তুমি ওই দামি গাড়ির ভিতরের দামি মুখ। তুমি জানো এই বাসায় কে থাকে? জানি, আমার মামা থাকেন। আমি তার ছোট বোনের ছেলে, দীপ্ত। জয়শ্রী চুপ হয়ে গেল, চোখে মুখে স্তব্ধতা। তারপরে ধীরে ধীরে মুখে ফিসফিস শব্দ বের হলো। দীপ্ত? তুমি? জয়শ্রী? তুই? তুমি? দুজনেই থেমে গেল এক মুহূর্ত। রাগ, অভিমান, বিস্ময় সব মিলিয়ে যেন ভিতরটা উল্টে যাচ্ছে। ওদের কথাবার্তা শুনে ভিতর থেকে দীপ্তর মা বেরিয়ে এলো। আরে দীপ্ত, এত ধুলাবালি আর কাদা কেন তোর গায়ে? মামি তাড়াহুড়ো করে জামা ধরে।
হায় রে, জামাইটা একেবারে কাদায় ভেজা। কিছু হয়েছে নাকি? ও ঠান্ডা গলায় বলল, না না, একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট, রিক্সা উল্টে গিয়েছিল একটু। ছি, এই শহরের রাস্তাগুলো আর ঠিক নাই। কই ছিলি? মতিঝিলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ একটা গাড়ি বাঁক কেটে চলে এলো। রিক্সাওয়ালা ব্রেক করতেই জয়শ্রীর ঠোঁট চেপে হালকা হাসল। হুম, শহরে এইসব হয়ই, অভ্যস্ত হতে হবে। দীপ্ত চোখ তুলে তার দিকে তাকালো। হ্যাঁ, শহরের মানুষের কাছ থেকে শিক্ষা নিতে হচ্ছে। ছেলেটা একা এসেছে, কিছু হলে কি হতো? তুই ঠিক আছিস তো বাবা? ঠিক আছে আমি, ঠিক আছে মামি, কিছু হয়নি। জয়শ্রী মুচকি হেসে বলল, রিক্সায় চড়া মানেই রিস্ক, কে জানে কখন কোন গাড়ি ধাক্কা দেবে। আর দামি গাড়ি চালালেই বোধহয় শহরের রাস্তায় উড়ার লাইসেন্স মেলে। ইস, অ্যাক্সিডেন্টের শখ এখনো যায়নি মনে হয়। কেউ কেউ শক দেয় আর কেউ সেটা হজম করে। যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফেল, ভেতরে আয়। জামা কাপড় বদলে ফেল আগে, খেতে বসবি। দীপ্ত দরজার ভেতরে ঢুকে পেছনে চোখ না ফিরিয়ে বলে। কিছু মুখ নতুন হলেও আচরণ খুব চেনা চেনা লাগে। জয়শ্রী ঠান্ডা গলায় বলে, কিছু মানুষ পুরনো হলেও ব্যবহার দেখে অচেনা মনে হয়। ঘরটা মাঝারি আকারের, মেঝেতে গাঢ় কাঠের পালিশ, এক কোণে টেবিল ফ্যান চালু, বাতাসে ঘূর্ণি তুলে আনছে পর্দার ভাঁজ। দেয়ালের রং হালকা ধূসর, মাঝখানে পারিবারিক ছবি, জয়শ্রী, মামা, মামি, আরও কেউ একজন ছোট বাচ্চা, হয়তো ছোটবেলার ছবি। সেই ছবির সামনে বসে আছে এখন দুজন, মুখে নীরবতা, চোখে চাপা প্রশ্ন। সামনের সেন্টার টেবিলে দুটো কাপ রাখা, একটায় চা আরেকটায় ছুঁয়ে পর্যন্ত দেখা হয়নি। সামনে বসা দীপ্ত সোফার কিনারায় বসে আছে, যেন পুরো ঘরটার ওর কোনো অধিকার নেই। জয়শ্রী বসে আছে পাশের সোফায়, হালকা হালকা কুঁচকে থাকা কপালে একটা স্পষ্ট অস্বস্তি। তার ভেতরটা কেমন যেন এলোমেলো হয়ে আছে। দীপ্তর ভেতরের অনুভূতি, যে মেয়েটার চোখে একদিন প্রশ্রয় ছিল, আজ তার চোখে আছে অপমান। ওর মনে হচ্ছে ঘরের বাতাসটাও যেন ঘেন্না করছে ওকে। এই ঘরে তার জায়গা নেই। মনে পড়ছে ছোটবেলায় সেই দিনগুলো, যখন জয়শ্রী আপু বই খুলে গল্প বলতো, চুলে তেল দিত, খেলা শেষে রাগ করত। আর আজ সে মুখ ফিরিয়ে আছে, ও বুকের ভেতর কোথাও কেমন যেন হাহাকার জমে উঠেছে, রাগ আর বিষগ্নতা মিশে। দীপ্ত, যাকে সে একদিন নিজের হাত ধরে হাঁটতে শিখিয়েছে, সে এখন তার মুখের ভাষায় তর্ক করে। সে যেন নতুন এক দীপ্ত, চোখে জেদ, মুখে প্রতিবাদ, অথচ মাঝে মাঝেই সেই পুরনো চাহনি খুঁজে পাওয়া যায়। কি এমন বদলালো? জয়শ্রীর বুকের ভেতর কেমন এক ধরনের অপরাধবোধ কাজ করছে। সে কি আজ অতিরিক্ত রেগে গিয়েছিল, নাকি দীপ্তই আগুনে হাত দিচ্ছে? ঘরটা নিঃশব্দ, অথচ মনে হচ্ছে কোনো বোমা ফুটতে যাচ্ছে। দুজনেই মুখে কিছু না বলে মনের ভেতর এক একটা কথা চেপে বসে আছে। আর সময় যেন দম আটকে বসে আছে মাঝখানে টেবিলের ওপর। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর মামা ঘরে ঢোকে। মামা হালকা হাসি দিয়ে বলে, কিরে, দুই ভাই বোন মুখ গোমড়া করে বসে আছিস কেন? দীপ্ত মাথা নিচু করে। না মামা, কিছু না। আরে তুই কবে আসলি তা বললি না তো? আজ সকালে ট্রেনে এলাম। কই, তোর এক্সাম কবে? 2 দিন পর ঢাবির ভর্তি পরীক্ষা। এই 2 দিন পর আর তুই একা একা শহরে এসে পড়েছিস? হ্যাঁ, শেষ সময় একটু রিভিশন করার জন্য আগে আসলাম। আহারে, ভয় লাগছে। আসলে হ্যাঁ, অনেক কিছুই এখনো ক্লিয়ার না। মামা জয়শ্রীর দিকে তাকায়। জয়শ্রী, তুই তো ফার্স্ট ক্লাস মাস্টার করলি, তোকে তো বলতে হয় না? জয়শ্রী ঠান্ডা গলায়, কি বলছো বাবা? এই 2 দিন দীপ্তকে একটু গাইড করে দে না, বিশেষ করে বায়োলজিক আর ইংলিশ। তুই তো পড়িয়েছিস অনেককে, হুম। আর ও তো তোকে ছোটবেলা থেকেই চেনে। তোদের তো রিসেন্টলি আবার দেখা হয়েছে। জয়শ্রী চোখ নামিয়ে নেয়। আচ্ছা, চেষ্টা করব। দীপ্ত আসতে বলে। দরকার নেই যদি অস্বস্তি হয়। জয়শ্রী হালকা হাসে। আমি দায়িত্ব পালনে বিশ্বাসী। এজন্যই তো জয়শ্রী আমার গর্ব।
মামা চলে যায়, ঘরে আবার নিস্তব্ধতা নামে। ঘরের বাতাস হঠাৎ যেন ভারী হয়ে এলো। চোখের পলকে দীপ্ত চলে গেল কয়েক বছর পেছনে, একটা পুরনো দুপুর গ্রামে মামার বাড়িতে। মামার বাড়িতে গাছের ছায়া জানালা দিয়ে পড়ছে খাতার পাতায়। দীপ্ত তখন পঞ্চম শ্রেণীতে পড়ে, হাতে পেন্সিল, চোখে ঘুম। সামনে বসে আছে জয়শ্রী, তখন কলেজে পড়ে, চুল বাঁধা, মুখে বিরক্তির ছাপ। অঙ্কটা করলি না এখনো? একবার করছিলাম, ভুল হয়েছে। সব সময় ভুল করবি, এই নিয়ে 3বার বোঝালাম তোকে। দীপ্ত ভয়ে মাথা নিচু করে, চোখে পানি আসার মতো হয়। আমি পারি না। জয়শ্রী চোখ বড় বড় করে বলে, এই তোকে না বলেছি পারি না বলা যাবে না, ওর কান ধরে দাঁড়া। দীপ্ত দুটো হাত মাথার পাশে তুলে দাঁড়িয়ে পড়ে। কান ধরে জয়শ্রী মুচকি হেসে বলে, দাঁড়া, তারপর খাবার দিব না। দীপ্ত এবার ভ্যা করে কেঁদে ফেলে। জয়শ্রী দাঁড়িয়ে যায়, ওর মাথার হাত রাখে, ওকে বুকের মধ্যে আগলে নেয়। ঠিক আছে, এবার বস, আবার বোঝাই। দীপ্ত চোখ মুছতে মুছতে মাথা নাড়ে। তুই পারবি জানিস। সত্যি? আমি থাকলে তোর কিছু হবে না। তুমি থাকবে তো? থাকবো না কেন? দীপ্ত হাত এগিয়ে দিয়ে বলে, তাহলে প্রমিস করো। প্রমিস। দীপ্ত একটু একটু করে হাসে। দূরে কুয়াশায় ভেসে আসা ঘুঘুর ডাক, বাতাসে পাকা জামরুলের গন্ধ, আর দুইজনের মাঝখানে সেই নির্ভরতার আলো। রাত নেমেছে, ঘরটা নিস্তব্ধ। ডাইনিংয়ের টেবিলের কোণে দুটো চেয়ার টেনে বসে আছে দীপ্ত আর জয়শ্রী। সামনে খোলা খাতাপত্র, কিছু প্রশ্ন ব্যাখ্যা করছে জয়শ্রী। জয়শ্রী মাথা নিচু করে বলছে নিয়মগুলো, অথচ চোখে মাঝে মাঝে থমকে যাক। পাশে বসা ছেলেটা আজ আর ছোট নেই, ওর কাঁধটা আগের থেকে চওড়া, চোখে একরকম জেদ আর আত্মবিশ্বাস। তবে চোখের পেছনে এখনও সেই পুরনো দীপ্তকে খুঁজে পাওয়া যায়, যার চোখে একসময় অগাধ বিশ্বাস ছিল আপুর ওপর। দীপ্ত বইয়ের পাতায় তাকিয়ে থাকলেও মন পড়াই নেই। তার চোখ চলে যায় পাশে বসা মেয়েটার দিকে। আজ তার মুখে তীক্ষ্ণতা থাকলেও কণ্ঠে এক ধরনের সাবলীলতা। জয়শ্রী যখন বোঝাতে গিয়ে কলম দিয়ে কিছু দাগ দেয়, তখন তার আঙুল দীপ্তর আঙুল ছুঁয়ে যায়। তখন যেন এক ঝলকে শরীর জেগে ওঠে দুজনের, কিন্তু কেউ মুখ তোলে না। মাথার ভেতর চলতে থাকে হিসেব। এই অনুভূতি কি? জয়শ্রীর ভেতরের গলায় কাঁপুনি চলে আসে। তাকে এত বছর পরে চোখের সামনে দেখে এমন অনুভব হবে সে কখনো ভাবেনি। ছেলেটা বড় হয়েছে, মুখে রাগ থাকলেও চোখে কেমন শান্ত একটা গভীরতা। তার বুকের ভেতর যেন ঝড় বয়ে যায়। সে কি এখনো শুধু ভাইয়ের চোখে তাকাবে দীপ্তর দিকে, নাকি কিছু ভিন্ন? অন্যদিকে দীপ্তর মনে একটাই প্রশ্ন, যে মানুষটা একসময় হাত ধরে অক্ষর চিনিয়েছিল, আজ তার মুখে এমন দূরত্ব কেন লাগে? আর সেই দূরত্ব কেন এতটা কষ্ট দেয়? দুজনেই কিছু বলছে না, অথচ তাদের চোখের ভাষায় একে অপরকে খুঁজে ফিরছে। আর সময় তার নিঃশব্দে দাঁড়িয়ে আছে দরজার পাশে, কিছু ঘটবার অপেক্ষায়। ঘরের বাতি মৃদু, আলোটা ঠিক দীপ্তর চোখের পাশে এসে পড়ে। সে একটু ঘাড় কাত করে নেয়। পাশে বসে জয়শ্রী, হাতে কলম, কণ্ঠে নরম ক্লান্তি। টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা নোট, একপাশে জয়শ্রী হাতে লেখা শর্টস নোটস ফর অ্যাডমিশন, আরেক পাশে দীপ্তর লেখা এলোমেলো অক্ষরে ভরা। চোখে স্পষ্ট টেনশন। জয়শ্রী চুপচাপ বইয়ের পাতা উল্টাচ্ছিল। তারপর হঠাৎ কপাল কুঁচকে বলল, তুমি বায়োলজি এর সেল স্ট্রাকচার এখনো ভুল করো? দীপ্ত কাঁধ উঁচু করে হাসল। টেনশন ছিল, মনে থাকে না? না, টেনশন না, তুমি বরং পাতাটা পড়ো মন দিয়ে। দীপ্ত চোখ মেলে তাকালো। যদি কেউ মনই না রাখে তাহলে মন দিয়ে পড়বো কিভাবে? জয়শ্রী একটু থেমে যায়, দৃষ্টি সরিয়ে নেয় বইয়ে, কিন্তু মন পড়ে থাকে ওর কণ্ঠের দিকে। তুমি আগের মতো করা হও না এখন? আগের মতো তুমি নেই তো। দীপ্ত হেসে বলল, তাহলে আবার কেন পড়াতে বসলে? কারণ আমি চাই তুমি পারো, আমি চাই তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও। দীপ্ত ফিসফিস করে। আর আমি চাই তুমি আমার পাশে থাকো। জয়শ্রী কেমন যেন থেমে যায়, কলম হাতে ধরা, কিন্তু লিখছে না। তার চোখে জল আসার মতো হয়। সে গলা খাকারি দেয়। চুপ করো, এসব বলো না। বললে কি সব পাল্টে যায়?
পাল্টে না, কিন্তু মনের ভেতর ঝড় ওঠে। দীপ্ত তার দিকে তাকিয়ে থাকে চুপচাপ। ঘরের বাতাস থমকে থাকে কিছু সময়। হঠাৎ বাইরে একটা বৃষ্টির শব্দ। জানালার কাছে টিপ টিপ করে জল পড়ছে। দীপ্ত জানালার দিকে তাকিয়ে বলে, শুনছো? জয়শ্রী মাথা নাড়ে। হ্যাঁ, অনেকদিন পর রাতে বৃষ্টি হলো। দীপ্ত ধীরে বলে, আমার ভিতরেও কিছু ভিজে যাচ্ছে। জয়শ্রী উঠে দাঁড়ায়, জানালার কাছে গিয়ে পর্দা সরায়। বাইরে ঝাপসা আলো, ভেজা পথ, আর ঠোঁট কাঁপে, কিন্তু কিছু বলে না, শুধু মনে মনে ভাবে, এটি কি সত্যি শুরু হচ্ছে, নাকি এটাই একটা শেষ? সকালের আলো ঘরে ঢুকেছে জানালার ফাঁক গলে। বিছানার চাদরে এখনো দীপ্তর শরীরের গন্ধ লেগে আছে, যেন রাত্রির নিঃশব্দ স্বপ্নও তার ঘুম ভেঙে যেতে দেয়নি। দীপ্ত ধীরে উঠে বসে, চোখ কসলায়। তার মনে পড়ে কাল রাতে তারা কতটা কাছাকাছি এসেছিল, অথচ কেউ কিছু বলেনি। শুধু চোখে চোখ পড়েছিল কিছুটা বেশি সময়, আর সেটা বুকের ভেতর এখনো কেমন গরম হয়ে বাজছে। ও উঠে দাঁড়ায়, বাইরে বের হয়। ডাইনিং রুমে কেউ নেই, শুধু চায়ের কাপ রাখা টেবিলের এক কোণে। আরেক কোণ এখনো ভেজা, হয়তো জয়শ্রী বসেছিল কিছুক্ষণ আগে। দেয়ালে ঝুলে থাকা ঘড়িটা 8টা বাজায়, আর ঠিক তখনই জয়শ্রী রান্নাঘর থেকে বেরিয়ে আসে। চুলে হালকা পানি, মুখে অল্প ক্লান্তি, কিন্তু দীপ্তর চোখে ও যেন আগের চেয়েও বেশি উজ্জ্বল। তোমার ঘুম ভালো হয়েছিল? দীপ্ত হালকা হেসে বলে। সাধারণ ঘুম, অসাধারণ স্বপ্ন। জয়শ্রী চোখ সরিয়ে নেয় ওর থেকে। তুমি এসব বলো না দীপ্ত। কেন? সত্যিটা লুকিয়ে রাখতে বলো। আজ আমরা পড়া শুরু করব 9টায়, ঠিক আছে? তুমি যা বলো আমি শুনবো। জয়শ্রী তার দৃষ্টি ফেরায় না, ও চলে যায় নিজের রুমে। কিন্তু দীপ্ত জানে ওর বুকের ভেতরেও এখন যুদ্ধ চলছে। দুজনেই বসে আছে, সামনে খোলা বই, কিন্তু কারো মন নেই পাতার দিকে। আলতোভাবে একটা প্রশ্ন করে জয়শ্রী। তুমি যদি চান্স না পাও কি করবে? তোমার জন্য কিছু রেখে যাব। মানে? একটা চিঠি, যেটা তুমি খুলে পড়বে একদিন, যখন হয়তো আমি তোমার কাছে অনেক দূরে। জয়শ্রী থমকে যায়, তার কলম থেমে যায়, চোখ পড়ে দীপ্তর ঠোঁটে। তুমি এসব ভাবো কেন? কারণ যা ভাবছি সেটা বলা যায় না, কিন্তু না বলেও তো কিছু থামে না জয়শ্রী। সেই মুহূর্তে ঘরের জানালা দিয়ে আবার বৃষ্টি শুরু হয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জয়শ্রী উঠে দাঁড়ায়। সে জানালার কাছে যায়, কাছে আঙুল রাখে, তারপর চুপ করে দাঁড়িয়ে থাকে। পেছন থেকে দীপ্ত তার দিকে তাকায়। তার চোখে থাকে না কোনো বিদ্রোহ, থাকে শুধু আহ্বান। বৃষ্টি থেমে গেলেও শহরের আকাশ তখনও মেঘে ঢাকা। জয়শ্রী জানালার পাশে দাঁড়িয়ে, পেছনে দীপ্তর ধীর পা ফেলার শব্দ। সে চুপ করে থাকে, চোখ বন্ধ করে শোনে সেই শব্দগুলো। ছাদে যাবে? বৃষ্টি থেমেছে? তাই তো বললাম, ছাদে চলো। জয়শ্রী কিছু না বলে পিছনে তাকায়। এক মুহূর্ত দীপ্তর চোখে চোখ পড়ে, তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করে। ছাদটা ভিজে, রেলিংয়ের পাশে জমে থাকা পানি এখনো ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে নিচে। দুজনেই ছাদে দাঁড়িয়ে কথা নেই। হঠাৎ দীপ্ত বলল, তুমি জানো আমি তোমার ছায়া দেখতে পারি এই ভেজা শহরে। ছায়া সব সময় পাশে থাকে, কিন্তু ধরতে গেলে ফসকে যায়। সব ছায়া ফসকে যায় না, কিছু ছায়া চাইলেও আলোর বাইরে যেতে পারে না। জয়শ্রী একটু হাসে, সেই পুরনো হাসি যেখানে অভিমান লুকিয়ে থাকে। তুমি এখন অনেক বড় হয়েছো। আর তুমি অনেক দূরে চলে গেছো। এক মুহূর্ত তারা চুপ করে থাকে। আকাশ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তুমি কি কখনো আমায় অন্য চোখে দেখো? আমি আমি সব সময় ভয় পাই। ভয় পাও বলেই তো তুমি আমার সবচেয়ে আপন। এই সম্পর্ক স্বাভাবিক না, এটা সত্যি। দুজনের মাঝখানে থাকা হাওয়া ভারী হয়ে ওঠে। পেছনে কোথাও একটা গাড়ি হর্ন বাজে। শহর ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এই ছাদের কোণায় দুজন মানুষ একে অপরের দিকে তাকিয়ে থাকে। যে কোনো কেউ না বলেও সবকিছু বলে দেয়। ভোর 6:30। বাইরে এখনো আলো ঠিকমতো ফোটেনি। রান্নাঘর থেকে মৃদু শব্দ, ফ্যানের বাতাসে কাপড় দুলছে। জয়শ্রী আজ খুব সকালে উঠেছে, চুল বাঁধা, মুখে কোনো সাজ নেই, তবু ওর চোখে ক্লান্তির ছাপ নেই, যেন এক ধরনের অদৃশ্য প্রস্তুতি চলছে ভেতরে।
সে রান্নাঘরে দাঁড়িয়ে সেদ্ধ ডিম, টোস্ট আর 1 কাপ চা তৈরি করে। চুপচাপ একটা ছোট টিফিনে কিছু শুকনো খাবারও ভরে রাখে। একটুখানি কেঁপে ওঠে ওর বুক। আজ দীপ্তের পরীক্ষা। ছেলেটা সব ভুলে গিয়ে শেষ রাতেও কিছু বলেছিল, যে কথাগুলো তার চেপে রাখা যায়নি। তবু আজ জয়শ্রী চুপ। সে নিজের হাতে সব গুছিয়ে রাখে, যেন দীপ্ত কিছু না বোঝে। তবু তার ভেতরে ঢেউ চলছে। যদি আজ না পারে, যদি এই শহর ওকে ছুঁয়ে না নেয়। ঘরের ভেতর দীপ্ত দরজা খুলে বের হয়। চোখে হালকা ঘুম, কিন্তু ভেতরে টেনশন। সামনে দেখতে পায় জয়শ্রী দাঁড়িয়ে, হাতে ব্যাগ, মুখে একরাশ মায়া। চা খাবে? দীপ্ত চমকে যায়। তুমি এত সকালে? তোমার জন্য। চা তো মাও কখনো বানিয়ে দেয়নি পরীক্ষার দিনে। আজ আমি সব। দীপ্ত চুপচাপ তাকিয়ে থাকে, ও কিছু বলে না, কিন্তু হৃদয়ে শব্দ বাজে। আজ তুমি শুধু আমার জয়শ্রী না, আমার সব। কলম গুছিয়ে নিয়েছো? আইডি কার্ড? দীপ্ত মুচকি হেসে বলল, তুমি এত নার্ভাস কেন? আমি পরীক্ষা দিতে যাচ্ছি না তুমি? তুমি পারবে, আমি জানি। তুমি পাশে থাকলে আমি সব পারি। জয়শ্রী ওর কপালে আলতো করে হাত রাখে। একটা মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে বলে, চলে যাও এখন, সময় হলে ফোন দিও। তুমি আমার জন্য দোয়া করো। জয়শ্রী চোখে পানি নিয়ে বলে, আমি প্রতিদিন করি। দরজার ফাঁক দিয়ে দীপ্ত বেরিয়ে যায়। পিছন ফিরে একবার তাকায়, দেখে জয়শ্রী দরজার ফ্রেমে দাঁড়িয়ে। চোখে জল নেই, কিন্তু মুখে সেই অদ্ভুত অভিব্যক্তি, যা একাধারে মায়া, দুশ্চিন্তা আর গোপন ভালোবাসায় মেশানো। দীপ্তর এক্সাম শেষে ক্লান্ত মুখ, আর সবার ভিড়ে ঠেলে দূরে দাঁড়িয়ে থাকা জয়শ্রী। হাতে খাবারের ব্যাগ, চোখে অপেক্ষার গভীর ছায়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে ছাত্রছাত্রীরা। কেউ হেসে, কেউ মুখ ভার করে। এক একজন এক এক অনুভব নিয়ে বেরোয়, কিন্তু দীপ্তের মুখে শুধু একটাই অভিব্যক্তি, অভ্যন্তরীণ শূন্যতা আর একটা মুখ খোঁজার আকুলতা। তার চারপাশে কেউ নেই পরিচিতি। মোবাইল বের করে মেসেজ দেখতে যাবে, ঠিক তখনই চোখের কোণে কিছু একটা ধরা পড়ে। রাস্তায় দাঁড়িয়ে আছে একজন, হাতে একটা সাদা পলিথিন ব্যাগ, ভেতরে কলা, একটা পাউরুটি আর পানি। সাধারণ কিন্তু অসাধারণ মন থেকে আনা সে জয়শ্রী। চুল একপাশে তোলা, সালোয়ারটা বৃষ্টি ছোঁয়া। চোখে ক্লান্তি থাকলেও দীপ্তর দিকে তাকিয়ে একটুও কষ্ট ধরা দেয় না, বরং মুখে একটা নিঃশব্দ স্বস্তির ছাপ। তুমি এখানে? তোমার মুখ দেখার জন্য। আমি তো কিছু বলিনি আসতে। তুমি কিছু না বললেও আমি বুঝি। দীপ্ত ধীরে এসে দাঁড়ায় ওর সামনে। এই শহরের শত শত মানুষের ভিড়ে, গাড়ির হর্ন আর গরম বাতাসের ভেতরেও তাদের মাঝখানে যেন তৈরি হয় এক নীরব কাছের ঘর, যেখানে শব্দ নেই, কিন্তু হৃদয়ের ভাষা অন্ধকারেও দেখা যায়। জয়শ্রী ওর হাতে খাবারের ব্যাগটা দেয়। খাও, সারাদিন তো কিছুই খাওনি। তুমি শুধু আমার জন্য এত করো কেন? কারণ তুমি আমার সবচেয়ে বড় অস্বীকার। দীপ্তর চোখে জল গড়িয়ে পড়ে। সে কিছু বলে না, শুধু ব্যাগটা হাতে নেয় আর মনে মনে ভাবে, এই মেয়েটার হাত ধরে যদি সারা জীবন হাঁটা যেত। রোদ, মেঘ, ভিড়ের ঢাকা শহর, আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা দুইটা মানুষ, একটা নিষিদ্ধ ভালোবাসার শুরুতে। ঢাকা শহর আজ ক্লান্ত এক শরতের দুপুরে ঢাকা। রাস্তায় গাড়ির হালকা শব্দ, কাচের দোকানগুলোর জানালায় আলো পড়ে ছায়া তৈরি করে। জয়শ্রী আর দীপ্ত পাশাপাশি হাঁটে, ধীরে, নিঃশব্দে। দুজনের মাঝে সামান্য ফাঁকা জায়গা, কিন্তু মন মানছে না সেই ফাঁকা দূরত্বকে। তারা মাঝে মাঝে একে অপরের দিকে তাকায়, পৃথক, আলাদা কিছু বলতে চায়, কিন্তু ভাষা যেন হারিয়ে গেছে সেই বৃষ্টির রাতে। ফুটপাতে হকারের দোকানে দাঁড়ায় জয়শ্রী, হাতে একটা ছোট কাচের চুড়ি তুলে নেয়, কিছুক্ষণ ঘোরায় আঙুলে। দীপ্ত ওর দিকে তাকায়, ওর চোখে যেন ঝিলিক খেলে যায়। কোনো কথা বলে না সে, শুধু দেখে। রাস্তায় একটা বাচ্চা ছেলে হেসে ছুটে যায়। দুজনের চোখ সেখানে পড়ে। হাসতে চায় তারা, কিন্তু ঠোঁট পর্যন্ত আসা হাসি গলায় আটকে থাকে। তারা বইয়ের দোকানে ঢোকে। একটা পুরনো বই হাতে তুলে নেয় জয়শ্রী, মলাটে লেখা, এই হলো ভালোবাসা। দীপ্ত পেছন থেকে দেখে, কিছু বলার মতো করে নিঃশ্বাস ফেলে, কিন্তু আবার চুপ হয়ে যায়। দুপুর গড়িয়ে বিকেল নামে। তারা সায়েন্স ল্যাব থেকে হাঁটতে হাঁটতে চলে আসে ধানমন্ডির লেকে।
পানির ওপরে ভেসে থাকা পাতা, বাতাসে পাতার কাঁপুনি, সব কিছু যেন তাদের মনেরই প্রতিবিম্ব। একসময় জয়শ্রী বসে পড়ে লেকের ঘাটে, দীপ্ত পাশে এসে বসে। ওদের মাঝখানে হালকা বাতাস, কিন্তু দুজনের শরীরে তাপ নেই। তাপ সেই বাতাসকেও কাঁপিয়ে তোলে। জয়শ্রী পায়ের আঙুলে পানি ছোঁয়ায়। দীপ্ত তাকিয়ে থাকে। ওর চোখে সেই মেয়েটা যে তাকে একদিন কান ধরে দাঁড় করিয়েছিল, আর আজ যার চোখে সে নিজেকে খুঁজে পায়। পাখির ডাকে দূরে সূর্য রক্তিম আকাশে ডুবে যায়, আর সেই সময়ের ছায়ায় তারা দুজনেই বোঝে তারা আর আগের মতো নেই। এই সম্পর্ক এখন আর নামহীন নয়, এই ভালোবাসা এখন আর ভুল নয়, এটা তারা নিজেরাই হয়ে উঠেছে। যেন এই জায়গাটায় এসে মায়া ছুঁয়ে যাচ্ছে তাদের হৃদয়ের গভীরতম জায়গায়। একটা রাত যেখানে দুজন মানুষ প্রেমের স্বীকারোক্তির মুখোমুখি, কিন্তু শেষ মুহূর্তে পা পিছিয়ে আসে ধর্ম, সম্পর্ক, ভয়, পাপবোধ, সব মিলিয়ে ভেতরে এক ধরনের জ্বলন্ত দ্বিধা। রাত অনেকটাই গভীর, বাইরের সিটি সাইলেন্সে মোড়া। শুধু মাঝে মাঝে দূর থেকে ট্রেনের হুইসেল ভেসে আসে। ঘরের বাতি নিভে গেছে প্রায় সব কটায়, শুধু দীপ্তর ঘরের হালকা আলো। সেই টেবিলের সামনে বসে একটা কাগজে কি যেন লিখছে, বারবার কাটছে, থামছে, কাঁধে হাত দিচ্ছে, যেন নিজের মনের কথাকে ঠিক ধরতে পারছে। হঠাৎ দরজায় ধীর শব্দ, ঠক ঠক। কে? কোনো উত্তর নেই। সে ধীরে উঠে দরজা খুলে দেখে জয়শ্রী দাঁড়িয়ে, চুল খোলা, চোখে ভেজা ভাব, মুখে কোনো কথা নেই, কিন্তু দৃষ্টিতে আসা ভয়, ঘৃণা, মায়া সব একসাথে গাঁথা। দুজনের মাঝে দাঁড়িয়ে থাকে অদৃশ্য একটা প্রাচীর। জয়শ্রী ধীরে ঘরে ঢোকে, দীপ্ত চুপচাপ সরে যায় পাশে। কেউ কিছু বলে না। একটা মুহূর্ত, আরেকটা মুহূর্ত। জয়শ্রী চেয়ার টেনে বসে, চোখ নামিয়ে রাখে। দীপ্ত তার পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে ভারী হয়ে। হঠাৎ জয়শ্রী মুখ তোলে, চোখের জল টলমল করছে। আমি জানি তুমি কিছু বলতে চাও। তুমি জানো আমি কি অনুভব করি? জানি, কারণ আমার ভেতরেও সেই একই আগুন। এক মুহূর্ত দুজনের চোখে চোখ পড়ে, দূরত্ব কমে আসে, নিঃশ্বাস গরম হয়। দীপ্ত ধীরে এগিয়ে যায়। তাদের মাঝে থাকা নৈতিকতার সব সীমা যেন এক মুহূর্তে মিলিয়ে যায়। হাত বাড়ায় দীপ্ত, জয়শ্রীর কাঁধ ছোঁয়ায়, কিন্তু জয়শ্রী হঠাৎ থেমে যায়। জয়শ্রী ফিসফিস করে বলে, না, এটা পাপ। সে উঠে দাঁড়ায়, চোখের জল মুছে ফেলে। তুমি আমার মনের ভেতর থেকে জায়গা নিয়েছো দীপ্ত, কিন্তু এই শরীর, এই সম্পর্ক, এই সমাজ সবকিছু এখনো আমাদের মানে না। দীপ্ত কিছু বলতে চায়, কিন্তু তার গলা শুকিয়ে আসে। জয়শ্রী চোখ নামিয়ে বলে, ভালোবাসা সবসময় ছুঁয়ে যেতে হয় না, কিছু ভালোবাসা শুধু অনুভবেই জেগে থাকে। সে ধীরে দরজার দিকে যায়, একবার পিছন ফিরে তাকায়। তার চোখে সেই অনন্ত অভিমান, যে অভিমানে প্রেম ডুবে থাকে কিন্তু ঠোঁটে আসে না। দরজা ধীরে বন্ধ হয়। দীপ্ত দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, নিঃশ্বাস ভারী করে। আর রাতটা সাক্ষী হয় একটা অসমাপ্ত স্বীকারোক্তির, একটা পাপবোধের ভেতর আটকে থাকা চিৎকারের। আলোর রেখা জানালার পর্দা ছুঁয়ে এসে পড়ে বিছানায়। জয়শ্রী ধীরে ধীরে চোখ মেলে, পাশ ফিরে থাকে। দীপ্তর দরজাটা হালকা খোলা। সে উঠে দাঁড়ায়, পায়ে স্যান্ডেল গলিয়ে ধীরে ধীরে ও ঘরের দিকে এগিয়ে যায়। দরজায় দাঁড়িয়ে ঠান্ডা বাতাসের মতো এক অনুভব ছুঁয়ে যায় তাকে। খালি বিছানা, চাদর গোছানো নেই, বালিশে আরাম মাখা ভাঁজ, টেবিলের ওপর শুধু একটা সাদা কাগজ ফাঁকা। তার বুক ধক করে ওঠে। সে কি কিছু না বলেই কোথায় গেল দীপ্ত? সে দ্রুত ছুটে যায় বারান্দার দিকে, তারপর ডাইনিং রুমে, কিন্তু কোথাও নেই দীপ্ত। ঠিক তখনই রান্নাঘর থেকে মামামামি আসে। আমার বাইপো কোথায় গেল জয়শ্রী? সকাল সকাল দরজা খুলে বাইরে বেরিয়ে গেলে, কিছু না বলে, এমন ব্যবহার ঠিক নয়। জয়শ্রী কিছু বলতে পারে না। ওর মুখে কোনো কথা আসছে না, শুধু বুকটা ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে। তুমি তো ওকে দেখাশোনা করছিলে জয়শ্রী, তোমারই তো খেয়াল রাখা উচিত ছিল ও কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। মা বাবা থেকেও কেউ কেউ অপরিচিত হয়ে যায়,
আর কেউ কেউ অল্প দিনেও অনেক বেশি আপন হয়ে যায়। এই কথাগুলো যেন ছুরির মতো বিঁধে যায় জয়শ্রীর ভেতর। সে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, চোখে জল আসে না, কিন্তু চোখ জ্বলতে থাকে। ভেতরে একরকম আগুন ধরে ধরে যায় ভেতরে একরকম আগুন ধরে যায়। তার মাথায় শুধু একটাই প্রশ্ন বাজে। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়, আর এই নিস্তব্ধতার ভেতর জয়শ্রী বুঝতে পারে এই সম্পর্ক আর কেবল ভেতরে নয়, একটা বাইরের দৃষ্টির মধ্যেও প্রবেশ করেছে। জয়শ্রী চুপচাপ দাঁড়িয়ে, চোখে ঘুম নেই, কণ্ঠে কোনো শব্দ নেই, মাথায় কেবল বাজছে সেই ছবি। দীপ্ত খালি বিছানা, ফাঁকা টেবিল আর চলে যাওয়া নিঃশব্দে। মামা চুপ করে বসে আছেন চায়ের কাপে হাত দিয়ে, কিন্তু তার চোখ জয়শ্রীর দিকে স্থির। মামি তখন প্লেট গোছাতে গোছাতে বলে ফেললেন, তোর ভাই কিন্তু আগে ভাগেই উঠে গেছে, দেখলাম দরজা খুলে বের হয়ে গেল। জয়শ্রী কিছু বলে না, তার মুখে কেবল একটা গ্লানি, অপরাধবোধের ভরা ছায়া। বাড়ির কথা বোধহয় বেশি মনে পড়ছিল ছেলের, তাই কিছু না বলেই উঠে গেল। তোরাও তো কখনো কখনো ওর প্রতি অতিরিক্ত খেয়াল হচ্ছিস মনে হচ্ছিস। এই বয়সে এসব একটু চোখে পড়ে। জয়শ্রী, তুমি তো বোঝার মতো বয়সে আছো। জয়শ্রীর বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে। তার ঠোঁট কাঁপে, কিছু বলার চেষ্টা করে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। তোমার দোষ বলছি না, কিন্তু সম্পর্কগুলো জেনে শুনে রক্ষা করতে হয়। সবাই তো এক নয়, সমাজ তো আরো অনেক কিছুই দেখে। জয়শ্রী চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। তার হাতের কাঁপুনি থামছে না। একটু আগে যে মেয়েটা ছিল শান্ত, শক্ত, তার ভেতর এখন একটা নদী ভেঙে যাচ্ছে। অপরাধ বোধে, অপমানে, ভালোবাসায়। তার চোখের কোণা দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে, কিন্তু সে মুখ তোলে না, কারণ মুখ তুললেই ভেঙে যাবে সবকিছু। জয়শ্রীর এক অভ্যন্তরীণ অনুভূতি, এক নিঃশব্দ যন্ত্রণার স্বর। আমি কি সত্যি এতটা আগ বাড়িয়ে গিয়েছিলাম? শুধু একটু যত্ন, একটু খেয়াল, একটু পাশে থাকা, সেটাই কি এত বেশি হয়ে গেল? বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরছে। চোখের সামনে ভাসছে দীপ্তর খালি ঘর, তার চলে যাওয়া, কোনো কথা না বলা, সব যেন কেবল ওর দোষ। ও কিছু বললো না কারণ আমার প্রতি বিশ্বাস ভেঙে গেছে ওর, নাকি আমি ওকে এমন জায়গায় পৌঁছে দিয়েছি যেটা ও চায়নি, বুঝতেও পারেনি? জয়শ্রী জানে সে নিজেকে আটকে রেখেছিল অনেক দিন, কিন্তু দীপ্তর চোখে নিজের চোখ একটু একটু করে ভালো লাগা দেখে ফেলেছিল, আর সে একটুখানি আবেগ, তার ভেতরের সব কিছু দুর্বল হয়ে গিয়েছিল। আমি কি সত্যিই পাপ করেছি? একটা নিষিদ্ধ অনুভূতিকে ছুঁয়ে দেখার ইচ্ছে, সেটা কি এতটাই অপরাধ? তার চোখে এখন আর জল নেই, ওর বুকের ভেতরে একটা কুয়াশার মতো অস্বস্তি, যা নিঃশ্বাস আটকে দেয়। আমি জানি ও ফিরে আসবে না। আমি জানি আমার এই দৃষ্টিগুলো এখন অন্যের চোখে সন্দেহ। আমি জানি আমি আর আগের মতো নিজেকে দেখতে পারবো না। তার মনে পড়ে দীপ্তের সেই শব্দহীন ভালোবাসা, যেখানে কথা না বলে পাশে থাকা ছিল, যেখানে একটুখানি হাসি মানে ছিল হাজারটা স্বীকারোক্তি। এখন এখন সেই সব অনুচ্চারিত অনুভব ডুবে যাচ্ছে সমাজের আওয়াজে। দীপ্তের চিঠিটা হাতে নেয় জয়শ্রী, ধীরে ধীরে পড়তে শুরু করে। জয়শ্রী আপু, তুমি জানো না তোমার ঘরের সামনে দাঁড়িয়ে আমি কতবার দরজা ঠেলে ঢুকতে চেয়েছি, তোমার চোখে চোখ রেখে বলতে চেয়েছি ভালোবাসি, কিন্তু বারবার হাত কাঁপে, বুক কাঁপে, আর কাঁদে সেই ছোট ছেলেটা যে কখনো তোমার হাত ধরে ছাদে উঠত, আর আজ তোমার হাতে হাত রাখতে ভয় পায়। আমি জানি এই ভালোবাসা তোমার জন্য লজ্জার, তোমার নামের পাশে আমার নাম সমাজ কখনো বসতে দেবে না, কিন্তু আমার মনের ভেতরে তুমি একটা কাচের জানালার মতো পরিষ্কারভাবে আছো, যেখানে সকালবেলা তোমার ভেজা চুল, দুপুরে তোমার রাগী চোখ, আর রাতে তোমার সেই না বলা দৃষ্টি জমে থাকে। তোমার এত যত্ন, এত খেয়াল, এত মায়ের ভেতরে আমি হারিয়ে ফেলেছি নিজেকে। আমি পড়াশোনার মাঝে খুঁজেছি তোমার চোখ, আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছি তুমি কি আমাকে সত্যি একটুখানি ভালোবেসে ফেলেছ। আমি জানি আমি যদি আজ থেকেও যেতাম তাহলে তুমি ভাঙতে, তুমি হয়তো নিজেকেই ঘৃণা করতে, তাই আমি চলে গেলাম তোমাকে বাঁচাতে। আমার নিজের পুড়ে যাওয়া মেনে নিয়ে তুমি যদি কখনো এই চিঠিটা পাও তবে জেনে নিও
আমি কোনোদিন কারো চোখে তোমার মতো করে তাকাতে পারবো না। তোমার মতো করে কেউ আমাকে দেখেনি। আর হ্যাঁ, তুমি চুপচাপ যেভাবে আমার ব্যাগে টিফিন দাও, যে দৃষ্টিতে বলো সময় হলে ফোন দিও, সেগুলোই আমার বেঁচে থাকার শেষ প্রমাণ। ভালো থেকো, নিজেকে আর কোনোদিন দোষ দিও না। তুমি পাপ করনি, তুমি শুধু মানুষ হয়েছ। দীপ্ত, তোমার থেকে দূরে গিয়ে আরো গভীরভাবে তোমার। চিঠিটা ওর কাপা হাতে ধরা, দু চোখ দিয়ে অঝরে কান্না পড়ছে, তবু কোনো শব্দ নেই, শুধু ঠোঁট নড়ে। না বলা একটা স্বীকারোক্তি নিজের কাছে। তুই বুঝে গেছিস, আমি মুখে কিছু বলিনি, তাও তুই বুঝে গেছিস। জয়শ্রী জানে সে তাকে ভালোবাসে। সে দীপ্তর প্রতিটা চাওয়ায় মিশে গেছে। ওর হেসে ফেলা কথাগুলো, রেগে যাওয়া চোখ, সবকিছু জয়শ্রীকে নাড়িয়ে দিত। তবু প্রতিবার বলতে গিয়েও সে থেমে গেছে। আমি তোর হাত ছুঁয়ে বলতে চেয়েছি, থাক আর কোথাও যাস না, কিন্তু কিছু একটা বুক চেপে ধরে বলেছে, চুপ থাক, তুই একা নোস, তোদের চোখ অনেকেই দেখছে। তার ভালোবাসা দীপ্তর মতো সহজ ছিল না। ওর ভেতরে ছিল দায়িত্ব, সম্পর্ক, ধর্ম, সমাজ, আর একটা ভয়, যে কেউ তাকে বলবে, লজ্জা করে না? তুই যদি একদিন বলতিস তুই তো আমার আপু, তাহলে আমি কি মরে যেতাম? না, আমি শুধু তোর চোখে না বলা কথা খুঁজতাম। জয়শ্রী জানে সে ভালোবেসেছে, সেই ভালোবাসা শরীর ছুঁয়েও যায়নি, তবু সবকিছুর চেয়ে গভীর ছিল। আজ তুই নেই, আমি তোর চিঠি বুকে নিয়ে বসে আছি। আমি কিছু বলিনি, তুই তবুও বুঝে ফেলেছিস। এটাই আমার জীবনের প্রথম ভালোবাসা, আর হয়তো শেষটাও। তার মুখে কেউ কখনো শুনবে না সেই 3টা শব্দ, কিন্তু সে চিঠিটার ওপর মাথা রেখে কাঁদে, আর মনের ভেতর হাজারবার বলে, ভালোবাসি দীপ্ত, ভালোবাসি, কিন্তু বলতে পারি না। বাসটা নীলক্ষেত ছাড়িয়ে মোহাম্মদপুরের দিকে যাচ্ছে। সিটের পাশে জানালাটা হালকা খোলা, বাইরের ধুলোবালি, বাতাস, রোদের ঝলক, সবকিছুর ভেতর দিয়ে এগোচ্ছে সময়। দীপ্ত বসে আছে একেবারে জানালার পাশে, কানে হেডফোন নেই, তবু মাথায় একটা গান বাজছে। তুমি পাশে থাকো আর না থাকো, আমি তো তোমার ভেতরেই থেকে গেছি। ওর চোখে জল নেই, কিন্তু চোখের নিচে গভীর কালি, একটা রাতের জাগা কান্না চেপে রাখা চোখের। আমি চলে যাচ্ছি, অথচ ও জানেই না আমি কোথায় যাচ্ছি। আমি ওকে বলিনি, কারণ বললে ও হয়তো কিছু একটা বলতো, আর আমি থাকতাম। তার বুকের ভেতরে একটা লম্বা শ্বাস জমে আছে, যেটা সে ছাড়তে পারছে না। প্রতিটা মোড় ঘোরার সময় তার মনে হয় বাসটা থামুক, জয়শ্রী এসে দরজায় দাঁড়াক, চোখে চোখ পড়ুক, সে বলুক ফিরে আয়। কিন্তু বাস শুধু এগোই, আর শহর পিছিয়ে যায়, আর তার সাথে পিছিয়ে যায় ভালোবাসার একটা অসমাপ্ত অধ্যায়। দীপ্ত চোখ বন্ধ করে সে দেখে জয়শ্রী হেসে বলছে, সময় হলে ফোন দিও। জয়শ্রী বলছে, এটা পাপ। তার মন বলে, তুই যদি জানতি আমি কি পরিমাণে তোকে ভালোবাসি, তাহলে হয়তো পাপও তুই ছুঁয়ে ফেলতে চাইতি। বাসটা ধীরে ধীরে মিরপুরের দিকে যায়। নতুন শহর, নতুন চেনা অচেনার মুখের দিকে দীপ্ত এগিয়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরের সব রাস্তা একটাই ঠিকানা খোঁজে, জয়শ্রী। বাসটা মিরপুর 10 পেরিয়ে ধীরে চলছিল। বাইরে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, জানালার কাছে বিন্দু বিন্দু জল জমে যাচ্ছে। দীপ্ত ত্রন্দাচ্ছন্ন, চোখের পাতায় এখনো ভাসছে জয়শ্রীর মুখ। সে ভেবেই চলেছে, আমি কি ঠিক করলাম? চলে যাওয়া মানে কি ভালোবাসা শেষ? হঠাৎ বাসের সামনে দিয়ে ছুটে এলো একটা বাইক। ড্রাইভার ব্রেক চাপলো জোরে। এক মুহূর্ত বাসেই ছিল দীপ্ত। ধাক্কা লেগে শরীরটা অজান্তে নড়ে চমকে উঠল সে। চোখ খুলতেই তার সামনে ঝাপসা আলো আর ছড়িয়ে থাকা ধোঁয়ার মিশ্রণে অজানা গুঞ্জন। বাসের ভেতরে একদম শান্ত নয়, সবাই চিন্তিত। কেউ কেউ চিৎকার করছে, কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে। দীপ্তর বুক ধীরে ধীরে ওঠানামা করছে, কিন্তু হঠাৎ দুর্বলতা বোধ হচ্ছে। পায়ে যেন জোর নেই, ঠোঁট কাঁপতে শুরু করলো, মন কাঁপছে। শরীরের এক কোণে হালকা ব্যথা জাগলো, মাথায় একটু ঘোরা, চোখ ঝাপসা, মনে হলো পৃথিবী ঘুরে যাচ্ছে। সে চুপচাপ বসে থেকে নিজের মধ্যে লড়াই করছে, বুঝতে চাইছে কি হলো, কি করণীয়।
মনের গভীরে ভয় আর উদ্বেগ জাগছে। জয়শ্রী ঠিক আছে তো? ও কি ঠিক আছে? ওর নামটাই বারবার মনে গর্জন করছে। মুখ থেকে চুপচাপ ছিটকে যাচ্ছে, হাত কেঁপে কেঁপে বসে আছে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোয় তীব্র ইচ্ছে বোধ করছে। বাসের বাইরে ভিড় বাড়ছে, কেউ কেউ সাহায্য করতে ছুটে আসছে, কিন্তু দীপ্ত কানে কানে কেবল শুনছে নিজের হারানো নিঃশ্বাসের শব্দ আর জয়শ্রীর মিষ্টি কণ্ঠস্বরের স্মৃতি। সে জানে এখন আর কিছু বলার সময় নেই। এখন তার একটাই কামনা জয়শ্রীর কাছে ফিরে যাওয়ার। ধীরে ধীরে চোখ বুজে নেয় দীপ্ত, মনে মনে বলে, আমি বাঁচবো, ওর জন্য বাঁচবো। আবারও শুরু হলো জীবনের সেই কঠিন লড়াই, যেখানে হার মানার কোনো জায়গা নেই। হাসপাতালে ঢোকার সাথে সাথেই বাতাস বদলে গেল। ঝাঁকে ঝাঁকে মানুষ, চিৎকার আর কান্নার শব্দে ভর্তি করিডর। সবাই নিজের কোনো না কোনো প্রিয়জনের খোঁজে ছুটছে। রক্তমাখা মোছা কাপড়, ভাঙা চুল, অজ্ঞান লোকজন আর ছিন্ন মূল জীবন, সব মিলিয়ে এক অবর্ণীয় বিশৃঙ্খলা। ডাক্তাররা তড়িঘড়ি কিছু পরীক্ষা চালাচ্ছে, কেউ হতাশ চোখে বাইরে অপেক্ষা করছে, কেউ বা দ্রুত হাসপাতালের ভেতর ছুটে যাচ্ছে। দীপ্ত কোথায়? এই মিশ্রণের মধ্যে তার অবস্থা বোঝা অসম্ভব। মামা মামি একে অপরের হাত ধরে দাঁড়িয়ে চোখ মেলে অপেক্ষা করছে কিছু খবরের জন্য। ডাক্তার আসেন, কপালে ভাঁজ ফেলে, কিন্তু স্পষ্ট কিছু বলে না, শুধু একটা কথা, সব কিছু এখনো নিশ্চিত নয়, আশা রাখা দরকার। এভাবে হাসপাতালের হট্টগোলের মধ্যে দীপ্ত জীবিত নাকি মৃত কেউ নিশ্চিত হতে পারছে না। মনগুলো বিষাদের মাঝে অনিশ্চয়তার অন্ধকারে ঢাকা। তখন জয়শ্রী একা হৃদয়ে শূন্যতার ভেতরেও আঁকড়ে ধরে সেই একটুকু আশা। তুই বাঁচবি দীপ্ত, তোর হাত আমি ছাড়বো না। ওর ঢোকার সাথে সাথেই দীপ্তর মা বাবা এসে হাজির হলেন, তাদের চোখের বেদনায় মিশ্রিত আতঙ্ক। জয়শ্রী কাঁপতে কাঁপতে তাদের দিকে তাকালো, মনে একরাশ শূন্যতা আর অবিশ্বাসের পাতলা দেয়াল ভেঙে পড়তে লাগলো। তার বুক যেন পাথর হয়ে গেল, শব্দ গলায় আটকে যায়, চোখের জলে মুখ ভিজে ওঠে। মৃদু কাঁপতে কাঁপতে সে বলতে পারল না কিছু, শুধু দাঁড়িয়েছিল, চোখে গজগজ করে অশ্রু। বাবা মা চেষ্টা করলো তাকে শান্ত করতে, কিন্তু জয়শ্রীর মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, এই মৃত্যু কি সত্যি? এই শূন্যতা কি আর ভরাট হবে? জয়শ্রী দাঁড়িয়েছিল পাথরের মতো স্থির, ভেতরে বিস্ফোরণ, তবু মুখে কিছুই প্রকাশ পায়নি। একটু পর ও হঠাৎ কেঁদে ফেলল, একটা শূন্যতার কান্না, যা বলে দেয় ভালোবাসার গভীরতা আর হারানোর বেদনা একসাথে। হাসপাতালে করিডোরে তারা হুড়োহুড়ি শুরু হলো। একজন মানুষ এসে জানালেন, দীপ্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও আইসিইউতে নেই, এখন মর্গে দেখতে হবে। জয়শ্রী চোখ পাথরের মতো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ হৃদয় একটা গভীর শূন্যতায় ডুবে গেল। মুখ থেকে কোনো শব্দ বেরোলো না, শুধু চোখের জলে ভেসে উঠল সমস্ত বেদনা। মামা মামি একে অপরকে ধরে রাখার চেষ্টা করলেও সবাই জানে এই কথা কতটা নির্মম। জয়শ্রী দাঁড়িয়েছিল, সময় যেন থমে গেছে, মরুর মতো শান্ত, কিন্তু ভেতরে আগুন, অন্তর থেকে ওঠা এক নীরব চিৎকার। এই মুহূর্তে বুঝতে পারছিল কেউ না, দীপ্ত বেঁচে আছে নাকি নেই। সত্যি সত্যি এটা খুঁজে পাওয়া এক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ালো। জয়শ্রীর চোখের পানি হঠাৎ বন্যা হয়ে বয়ে পড়ল। সে একেবারে কাঁদতে শুরু করলো। তার কান্না কেবল তার নিজের নয়, সে যেন পুরো হাসপাতালের নিস্তব্ধতাকেও ভেঙে দিয়েছে। আমি তোকে হারাতে পারি না দীপ্ত, আমি তোকে ছেড়ে যেতে পারি না। জোরে চিৎকার করে গলায় তার সুর কাঁপছিল। জোরে চিৎকার করে গলায় তার সুর কাঁপছিল। হাসপাতালের করিডোরে হাহাকার উঠল, সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এই সুনামের শান্ত ভদ্র জয়শ্রী এখন যেন একদম পাগল মেয়ের মতো বয়ে যাচ্ছে। তার পাগলামির মধ্যে ছিল একটাই সত্যি, ভালোবাসা, বেদনা আর অপার একাকিত্বের মিলন। লোকজন চুপচাপ, কেউ কেউ অশ্রু মুছল, কেউ কেউ হাত জোর করে তার জন্য প্রার্থনা করল। এই মুহূর্তে হাসপাতালের অচেনা কোণায় জয়শ্রীর পাগলামির গান সবার হৃদয় ছুঁয়ে গেল। হাসপাতালের করিডোরে বাতাস ভেঙে যায় এক আকস্মিক শব্দে। দরজায় হাতল চেপে কিছুক্ষণ গড়াগড়ি খেয়ে একজন ধূসর অবস্থায় থাকা মানুষ হঠাৎ দরজা খুলে ঢুকে পড়ল।
সবাই থমকে গেল, কান্না থেমে গেল। মুহূর্তেই করিডোরের সমস্ত আলো যেন দীপ্তর দিকে ঝলমল করতে লাগলো। দীপ্ত, যার শরীরে এখনো দুর্বল, মাথায় ব্যান্ডেজ, মুখে ক্লান্তির ছাপ, তবু চোখে অদ্ভুত এক জীবনের আগুন জ্বলছে। তাকে দেখে সবাই অবাক, কেউ বিশ্বাস করতে পারছে না। এটা কি সত্যিই সে? জয়শ্রী, যিনি এতক্ষণ চোখের জলে ভাসছিলেন, কাঁদতে কাঁদতে হঠাৎ উঠে দাঁড়ালেন। তার হাত শিথিল, বুকের স্পন্দন অবিশ্বাস্যভাবে দ্রুত। তার চোখের জলে ভেজা মুখ একটাই শব্দ, তুই ফিরে আসলি? মুখে শুধু একটাই শব্দ। দীপ্ত ধীরে ধীরে হাঁটতে থাকলো জয়শ্রীর দিকে। তার হাত কাঁপছে, কিন্তু স্পর্শটা জোরালো, আবেগে ভরা। সে বলল, আমি ফিরেছি তোমার জন্য জয়শ্রী, আমি ফিরেছি। জয়শ্রী আর নিজেকে ধরে রাখতে পারল না। আঁখি ঝরল সুখের অশ্রু, তাকে জড়িয়ে ধরে বলল, আমি তোকে কখনো হারাতে চাইনি, কখনোই। দীপ্তও চোখে জল লুকাতে পারল না, তার কণ্ঠে কম্পন। তুই আমার জীবনের সব, আমি বাঁচবো শুধু তোর জন্য। করিডোরে থাকা সবাই এই দৃশ্য দেখে স্তব্ধ। কেউ চোখ মুছল, কেউ আনন্দের স্বরে উঠল, কণ্ঠ দিল। আসলে ভালোবাসা কখনো হারায় না। রাতের আকাশ যেন নিজের গা ছড়িয়ে দিয়েছে ঢাকার বিস্তীর্ণ শহরের ওপর। অজস্র তারা মৃদু ঝলমল করছে, একে অপরের সাথী হয়ে। ছাদটা ছোট হলেও তাদের জন্য ছিল একান্ত। শহরের গর্জন থেকে দূরে এক নিঃশব্দ আশ্রয়। দীপ্ত আর জয়শ্রী পাশে পাশে বসে আছে। কেউ কিছু বলছে না, কিন্তু তাদের চোখের ভাষা ছিল সবচেয়ে উচ্চস্বরে। দীপ্তর চোখে মায়া আর আস্থা, জয়শ্রীর চোখে বিশ্বাস আর শান্তি। এমন এক নিঃশব্দ কথোপকথন যা শব্দে প্রকাশের অতীত, শুধু অনুভূতির গভীরতায় ভাসমান। দীপ্তর নরম স্পর্শে জয়শ্রীর হাতে হাত রাখে। তার আঙুলগুলো হালকাভাবে জড়িয়ে ধরে। মনে হচ্ছে যেন এই স্পর্শেই সব ব্যথা, সব অনিশ্চয়তা বিলীন হয়ে যাচ্ছে। জয়শ্রী হাতকে আঁকড়ে ধরে, মৃদু নিঃশ্বাস ফেলে, কিছু বলতে চায়, কিন্তু ভাষা আটকে যায় গলার গভীরে। দুজনের মধ্যে তৈরি এক অদ্ভুত সুর, যা শুধু হৃদয়ের স্পন্দন শুনতে পায়। একটা দূরে বাতাসের নরম ফিসফিস, শহরের মৃদু গর্জন, সব মিশে যায় তাদের ভালোবাসার শব্দে। দীপ্ত কানে কানে বলে, তোর ছোঁয়া লাগে আমায়, তুই না থাকলে কিছুই নেই এই দুনিয়ায় আমার। জয়শ্রীর চোখে অশ্রু ঝরে, কিন্তু তার মুখে থাকে এক গভীর শান্তি, যা বোঝায় এই ভালোবাসায় তার জীবনের সব। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে শব্দহীন, কিন্তু চোখে চোখে বলা যায় সমস্ত কথা। ভালোবাসার সেই ভাষা, যা সব বাধা বিপত্তি, সমাজের চাপ আর দূরত্বকেও হার মানায়। রাতের অন্ধকার যেন তাদের ঘিরে, তবু তারা একে অপরের আলো। একটি মোমবাতি যার শিখা নিঃশেষ হয় না, শুধু এই নীরব মুহূর্ত যেখানে ভালোবাসা বলে ওঠে সবচেয়ে শক্তিশালী শব্দ, যা শুনতে হয় হৃদয়ের গভীরে। শহরের আলো নিভে আসছে, রাতের গভীরতা গভীর হচ্ছে। ছাদের কোণে বসে দীপ্ত আর জয়শ্রী একে অপরের দিকে তাকিয়ে আছে। দীপ্ত একটু দ্বিধার সুরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, জয়শ্রী, আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসছি। তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। তোমার সঙ্গে থাকতে চাই সারা জীবন। জয়শ্রী চোখে মেলে উঠল, মুখে এক মিষ্টি হাসি ফুটল। সে হাত বাড়িয়ে দীপ্তের হাত ধরল। দীপ্ত, আমিও তোমায় ভালোবাসি। তুমি আমার জীবনের সব থেকে বড় উপহার। আমাদের এই ভালোবাসা যেন কখনো শেষ না হয়। দুজনের চোখে ঝলকানি, হৃদয়ে এক নতুন আশা জাগে। বাতাস বয়ে যায় মৃদু, শহরের দূরের আওয়াজ যেন সঙ্গীত হয়ে ওঠে। দীপ্ত মৃদু হাসি দিয়ে বলল, চলো একসাথে এগিয়ে যাই ভালোবাসার পথে, যেখানে শুধু আমরা আর আমাদের স্বপ্ন। জয়শ্রী মাথা নেড়ে সম্মতি দিল। তাদের হাত একসাথে আরো শক্ত করে ধরে রাখল। একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে রাতের আকাশ তাদের ভালোবাসার সাক্ষী। তারারা সেগুলোকে আলিঙ্গন করে। এভাবেই শুরু হলো তাদের ভালোবাসার নতুন অধ্যায়, যেখানে শুধু ভালোবাসা আর বিশ্বাস থাকবে, আর সব বাধা বিপত্তি তাদের পিছু ছাড়বে না। সময় অনেকটাই কেটে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি হয়েছে দীপ্ত। এখন দীপ্তর বাসায় জয়শ্রী প্রায়ই আসে।
একসাথে পড়া, হাসাহাসি, সন্ধ্যার ছাদে দুজনে নিঃশব্দে বসে থাকা। এইসব দেখেই বুঝে গেছে তার মা বাবা। দীপ্তর মা চুপচাপ একদিন রান্নাঘর থেকে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছিল দুজন ছাদে বসে আছে। দীপ্ত এক মনে তাকিয়ে আছে জয়শ্রীর দিকে, আর জয়শ্রী হালকা মাথা নিচু করে অদ্ভুত এক মায়াবী শান্তিতে ডুবে। মা বুঝে ফেলল এটা ভাই বোনের সম্পর্ক না, এটা আর নিষ্পাপ না বুঝে ফেলা টান না, এটা একদম জীবনের গভীর ভালোবাসা। পাশ থেকে দীপ্ত বাবা এসে বলল, তোর মা কিছু বললো না, কিন্তু চোখে বুঝে গেছি আমি সব। ভালোবাসা তো আর আটকে রাখা যায় না, তাদের চোখের ভাষা অনেক কিছু বলে। মামাও একদিন দূর থেকে দেখে বলেছিল মামিকে, জয়শ্রীর চোখে দীপ্তর নাম লেখা, ভেবেছিলাম সময় গেলে মুছে যাবে, কিন্তু এখন তো দেখছি সেই নামটাই তার পরিচয় হয়ে যাচ্ছে। সবার চোখে এখন আর অবাক বিস্ময় নেই, আছে মেনে নেওয়ার শুরুর প্রস্তুতি। শুধু তারা কিছু বলছে না, কারণ তারা জানে একদিন দীপ্ত আর জয়শ্রী নিজেরাই মুখ ফুটে বলবে সব। আর তখন সমাজের নিয়ম ভেঙে হলেও তাদের ভালোবাসা একটা নাম পাবে। শীতল এক বিকেল, আকাশে হালকা মেঘ, আলো কমে এসেছে। ছাদের কোণায় বসে আছে দীপ্ত আর জয়শ্রী, হাত ধরে নয়, চোখ ধরে, চোখে চোখ রেখে কথা বলে চলেছে তারা। না কোনো শব্দ নেই, তাদের মধ্যে শুধু নিঃশ্বাসের তাল আর হৃদয়ের স্পন্দন। দীপ্ত চুপচাপ বসে আছে, পাশে থাকা চার কাপটা ঠান্ডা হয়ে গেছে। জয়শ্রী হালকা হেসে তাকিয়ে তার দিকে, তার মুখে সেই পুরনো মায়া, যেটা দীপ্ত প্রথম দিন থেকেই চেনে। তাদের দিকে একটু দূর থেকে চুপি চুপি তাকিয়েছিল দীপ্তর মা, খোলা জানালার পাশে দাঁড়িয়ে, তার চোখে জল, কিন্তু মুখে কোনো কড়াকড়ি নেই, শুধু একটা মায়াবী বেদনা। তিনি বুঝেছেন এই সম্পর্ক আর আপু ভাইয়ের ঘরে আটকে নেই, এটা শুধু গভীর অনেক সত্যি। সন্ধ্যা নামার ঠিক আগে বাসার ঘরে একসাথে বসছে সবাই, মামা মামি, দীপ্তর মা বাবা চুপচাপ। জয়শ্রী চুপ করে বসে আছে সোফার কোণে, আর দীপ্ত তার পাশে। তারা দুজনেই বুঝেছে কিছু একটা হচ্ছে। মামা মুখ খুললেন প্রথম। জয়শ্রী, দীপ্ত, তোমাদের মধ্যে কি এমন কিছু আছে যেটা জানার অধিকার আমাদেরও আছে? এক মুহূর্তের জন্য চারপাশ স্তব্ধ। জয়শ্রীর নিঃশ্বাস ভারী হয়ে এলো, দীপ্তর চোখে আতঙ্ক কিন্তু সাহসও। দীপ্ত মৃদু গলায় বলল, হ্যাঁ মামা, ভালোবাসি। আমি জয়শ্রীকে ভালোবাসি অনেক দিন ধরে। সে আমার বয়সে বড়, সম্পর্কেও আপু, কিন্তু আমার হৃদয়ে সে শুধুই আমার মানুষ। সবাই স্তব্ধ, কেউ কিছু বলে না। জয়শ্রী চোখ বন্ধ করে বসে থাকে কিছুক্ষণ, তারপর মুখ তুলে ধীরে বলে, আমি ওকে ভালোবাসি, আমার সকল ভয়, সকল দ্বিধার বিরুদ্ধে গিয়ে ভালোবেসেছি। আমি জানি এটা সহজ না, কিন্তু এটা মিথ্যে না। চুপচাপ বসে থাকা দীপ্তর মা এবার উঠে দাঁড়ালেন, ধীরে এসে জয়শ্রীর সামনে বসে হাত ধরলেন। তুই আমার ছেলের চোখে যে সম্মান, যে ভালোবাসা জয় করেছিস, তোর মতো মানুষ খুব কম আছে। ভয় পেয়েছি, তবে আজ বুঝি ভালোবাসা ভয় পায় না। একটু পাশে দাঁড়ানো মামি চোখ মুছলেন, মামা ধীরে হাসলেন। আর তখনও এক অদ্ভুত শান্তি এসে নামলো ঘরে। যে ভালোবাসা এতদিন আড়ালে ছিল, সেই ভালোবাসা আজ শব্দ পেয়ে গেল, নাম পেয়ে গেল। ভোরের আলো ফোটার আগে ঘরের মধ্যে থমথমে নীরবতা। চায়ের কাপ ধরে বসে আছেন দীপ্তর বাবা, মামি, মামা, দীপ্তর মা, সবাই উপস্থিত। বিছানার চাদর, সোফার কুশন, এমনকি বাতাসটাও টান টান উত্তেজনায় ধরা। একজন আত্মীয়ই আগের দিনই এসে ফিসফিস করে বলে গেছে, আপনাদের ছেলের খবর তো সারা পাড়া জানে। আপু ভাইয়ের এমন সম্পর্ক, লোকে কি বলবে ভেবেছেন? সেই ফিসফিস যেন বোমার মতো বাজছে সবার মনে। মামা গলা কাকারি দিয়ে বললেন, সমস্ত চিরকাল বিচারক, ভালোবাসা তার পছন্দ হলে তবেই সে শুদ্ধ হয়, না হলে পাপ বলে দাগ দেয়। দীপ্তর মা চোখ নিচু করে বললেন, আমি জানি এটা সহজ না। জয়শ্রী তো আমার মেয়ের মতো ছিল, কিন্তু আমি দেখেছি এই ছেলেটা বাঁচে ওর নিঃশ্বাসে। এই সম্পর্ক বন্ধ করলে ওদের দুজনেই ভেঙে যাবে। আমি চোখ তুলে বললেন, সমাজ কি দীপ্তকে দেখলে জয়শ্রীর অসুস্থতার পাশে বসে থাকতো?
যখন জয়শ্রী হাসপাতালে ওর মায়ের অস্ত্রোপচারের সময় চোখের জল নিয়ে প্রার্থনা করত, সমাজ কোথায় ছিল? কিছুক্ষণ স্তব্ধতা, তখনই দীপ্ত উঠে দাঁড়ালো। চোখে লালচে ভাব, কিন্তু কণ্ঠে এক অদম্য সাহস। সমাজ যদি ভালোবাসা বুঝতো তাহলে ও আমাকে ভালোবাসতে ভয় পেত না। আমি জানি ও আমার আপন, কিন্তু মনের আপন, শরীরের নয়। আপনারা চাইলে আমাকে ত্যাগ করুন, কিন্তু আমি ওকে ছেড়ে যাব না। ও আমার জীবন। আমরা ভুল করলে সময় বিচার করুক, কিন্তু আজ আমি নত হব না শুধুমাত্র লোকের ভয় দেখিয়ে। ঘরের মধ্যে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। জয়শ্রী কাঁদতে কাঁদতে বলে, ভালোবাসা কি এমন ভুল যে তা সমাজের কাছে হাত জোর করে অনুমতি চাইতে হয়? তখন দীপ্তর বাবা ধীরে উঠে দাঁড়ান। চোখের জলের রেখা, কিন্তু গলার কঠিন বলিষ্ঠতা। সমাজ যদি প্রশ্ন তোলে, আমরা উত্তর হব, ভালোবাসার পক্ষে দাঁড়ানোই যদি অন্যায় হয়, তবে আমরা গর্ব করে অন্যায় করব। সবাই নীরব, কিন্তু মাথা ঝুঁকে গেছে দীপ্তর সাহসের কাছে। ঘরের ভেতরে আলো জ্বলছে। ভোর ফোটার আগেই পরিবার বসেছে গোল হয়ে। আজ দীপ্ত আর জয়শ্রীর ভবিষ্যৎ ঠিক হবে। দীপ্তর মা চোখে গভীর শান্তি নিয়ে চা এনে দিলেন। জয়শ্রী কিছুটা ভয়ে, কিছুটা বিস্ময়ে বসে আছে। আজকের দিনটা তার জীবনের ঠিক বদলে দেবে। আজকের দিনটা তার জীবনকে ঠিক বদলে দেবে। মামা ধীরে বলে উঠলেন, জয়শ্রী, তোর চোখে দীপ্তর জন্য যে সত্যি ভালোবাসাটা দেখছি, তা অস্বীকার করাটা অন্যায় হতো। তুই আমাদের মেয়ে, আর আমরা চাই তুই সেই মেয়েটাই থাকিস, তবে এবার নতুন পরিচয়ে। জয়শ্রী মাথা নিচু করে ফেলল। চোখের কোণে জল, ঠোঁট কাঁপছে। সে চাইলেও মুখে কিছু বলতে পারছে না। দীপ্তর বাবা গলা পরিষ্কার করে বললেন, সমাজ অনেক কথা বলছেও, কিন্তু যাদের ভালোবাসা দেখে আমাদের মুখে কথা আসে না, তাদের নিয়ে বাইরের লোকের কথা শুনবো না আমরা। তোমাদের বিয়ে আমরা দিতে চাই। এটা শুধু অনুমতি না, এটা আমাদের পক্ষ থেকে আশীর্বাদ। হঠাৎ ঘরের ভেতরটা নিস্তব্ধ হয়ে গেল। দীপ্ত চুপ করে জয়শ্রীর দিকে তাকিয়ে বলল, তুই রাজি? জয়শ্রী চোখ তুলে তাকালো। শরীর কাঁপছে, কিন্তু কণ্ঠ স্পষ্ট। তোর পাশে থাকতে চাই, এবার নামের হিসাব নিয়ে নয়, সম্পর্কের আস্থায়। মায়েরা কাঁদছেন চুপচাপ, পিতারা হেসে তাকিয়ে থাকেন। এক সময়ের অসম্ভব আজ সত্য হয়ে উঠছে। মামি বললেন, আমরা তোকে আংটি পরিয়ে দিতে পারি না, কিন্তু তোর মাথায় বইয়ের ওড়না তুলতে পারি। তাদের বিয়ে হবে মুসলিম রীতি অনুযায়ী, সাদামাটা কিন্তু সত্যিকারের। কোনো লুকোচুরি নয়, কোনো দ্বিধা নয়। ঘরটা সাজানো, কিন্তু ঝাঁকজমক নয়। শুভ্র পর্দা, সাদা ফুল, কাচের বাটি ভর্তি গোলাপ জল। আতরের ঘ্রাণে ভরে আছে চারপাশ। নতুন দিনে ঘ্রাণ যেন মিলেমিশে আছে হাওয়ায়। দীপ্ত সাদা পাঞ্জাবি, কপালে শান্ত ছায়া, চোখে অদ্ভুত তৃপ্তি। তার পাশে দুই সাক্ষী বসে। একজন ইমাম সাহেবের সামনে সব প্রস্তুত। অন্য ঘরে জয়শ্রী সাদা কাঁচা পাকা জামদানি পরে বসে আছে। সাধারণ সাজ, কিন্তু সেই চোখ, তাতে লুকিয়ে থাকা হাজার রাতের কষ্ট আর আজকের একটিমাত্র পরিপূর্ণ শান্তি। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, জয়শ্রী বিনতে নাসির, আপনি কি দীপ্ত আহমেদকে কাবিননামায় উল্লেখিত মোহরের বিনিময়ে আপনার স্বামী হিসেবে কবুল করছেন? এক মুহূর্ত নীরবতা, তারপর ধীরে স্পষ্ট কণ্ঠে, চোখে অশ্রু আর মুখে হাসি নিয়ে, কবুল। একবার, দুইবার, তিনবার, প্রতিবারে যেন সময় থেমে যায়। দীপ্তের দিকেও একই প্রশ্ন। তার গলায় কাঁপন, কিন্তু শব্দে কোনো দ্বিধা নেই। কবুল। শব্দগুলো শুধু উচ্চারিত হয় না, তারা যেন জুড়ে দেয় দুইটি আত্মা, দুইটি জীবনের সব প্রতিজ্ঞা। ইমাম সাহেব বলেন, নিকাহ সম্পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ করজোরে দোয়া করে, কেউ করজোরে দোয়া করে, কেউ চোখ মুছে ফেলে, আর কেউ চুপ করে দাঁড়িয়ে ভাবে, এই সম্পর্ক আগে ছিল অস্বাভাবিক, আজ একদম বৈধ, সম্মানিত, পবিত্র। এরপর জয়শ্রী আস্তে আস্তে ঘরে আসে। তার মাথায় এক টুকরো সাদা ওড়না,
চোখে লাজ আর বিজয়ের রেখা। দীপ্ত তাকিয়ে থাকে, তার হৃদয় বলে, এই মুহূর্তটাই আমার জীবনের সেরা জয়। দুজনের সামনে রেখে দেওয়া কুরআন শরীফ, গোলাপ জল আর খেজুর, মা এসে জয়শ্রী কপালে চুমু খায়। মামি মুচকি হেসে বলে, আজ থেকে তুই আর মেয়ে না, তুই এই পরিবারের বউ। যে সম্পর্ক একসময় সমাজ মানতে চায়নি, আজ তার আল্লাহর নামে মঞ্জুর হয়েছে। ভালোবাসা জয়ী, কারণ সে পবিত্র। ঘরটা হালকা আলোয় ঝিমঝিম করছে। ছোট্ট এক নিকাহ অনুষ্ঠান পেরিয়ে সব আড়ম্বরের বাইরে আজ শুরু হতে চলেছে একটা নতুন জীবন। মাটির রঙের পর্দা টানা ঘরে জ্বলছে একটি মাত্র ল্যাম্প। তার হালকা হলুদ আলো ছড়িয়ে পড়েছে নরম বালিশের ওপর। দীপ্ত ধীরে পা ফেলছে, এক হাতেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরে ঢুকে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, হাতে হালকা ঘাম, চোখে টান, কিন্তু শান্ত। শরীরের চেয়ে বেশি কাঁপছে তার মন। চোখ পড়ল বিছানার এক কোণায় বসে থাকা জয়শ্রীর দিকে। সাদা জামদানি ওপর ওড়না টেনে মাথা ঢেকেছে সে, চোখ নিচু, মুখে চাপা লজ্জার ছায়া। কিন্তু সেই মুখেই জ্বলছে এক অদ্ভুত উজ্জ্বলতা, ভালোবাসার, আত্মসমর্পণের, আর নতুন একটা পথ চলার ভয় আর আগ্রহের। দীপ্ত ধীরে ধীরে এগিয়ে গেল, জুতো খুলে মেঝেতে নরম পা ফেলে বিছানার পাশে এসে বসে পড়ল। কিছুক্ষণ সে কিছু বলে না, শুধু নিঃশ্বাসের শব্দ আর ভেতর থেকে উঠে আসা আবেগের ঢেউ। একসময় দীপ্ত ধীরে বলে, জয়শ্রী, আজ আমরা একসাথে, সব বাধা পেরিয়ে তোর পাশে আছি আমি। ভয় পাচ্ছিস? জয়শ্রী মুখ তোলে না, কিন্তু মাথা নেড়ে হালকা না জানায়। তার চোখে জল টলটল করে, শরীরে প্রতিটা কোণে লজ্জা আর আত্মবিশ্বাসের অদ্ভুত খেলা। দীপ্ত হাত বাড়ায়, জয়শ্রীর কাঁধে আলতোভাবে রাখে না, কোনো দখল নেই, শুধু একটি আমি তো আছি স্পর্শ। জয়শ্রী এবার মুখ তোলে, চোখে চোখ পড়তেই দুজনেই আটকে যায়। তারা যেন প্রথমবারের মতো একে অপরকে দেখছে। চোখের ভেতরে হারিয়ে যাওয়া পুরনো সব মুহূর্ত ভেসে ওঠে। রিকশার ঝগড়া, ছাদের নীরবতা, চিঠির শব্দ, চোখের জল, সব একসাথে ঘুরে ফিরে আসে। জয়শ্রী কাঁপা কণ্ঠে বলে, ভেবেছিলাম তুই আর ফিরবি না, তুই বাঁচবি না। দীপ্তর হাত ধরে কপালের পাশে এনে বলল, আমি ফিরেছি শুধু তোর জন্য। এক টুকরো নিশ্চিন্তা, এক টুকরো বিশ্বাস গেঁথে গেল দুই হৃদয়ের মাঝে। এরপর দুজন একসাথে বসে একটুখানি বালিশে হেলান দিয়ে শুধু চুপ করে বসে থাকে। বাতাসের নরম ছোঁয়া মিশে যায় তাদের নিঃশ্বাসে। সেই রাতে কেউ জয় করতে আসে না কাউকে। এই রাত কোনো দাবি রাখে না। এই রাত শুধু ভালোবাসার নরম আত্মপ্রকাশ। এই রাতে ছিল না শরীরের দম্ভ, ছিল মনের আত্মসমর্পণ। ভালোবাসা আজ শব্দ ছাড়াই বলে দিল, আমি তোমার। ভোরের আলো আসতে চায়, কিন্তু শহরের বাতাস এখনো ঘুমন্ত। ঘরের পর্দার ফাঁক দিয়ে একটা হালকা নীলচে রং ঢুকে পড়ছে। চোখে লাগে না, কিন্তু বুকের ভেতরে আলো জ্বালায়। বিছানার একদিকে শান্ত স্থির দীপ্ত, অন্যদিকে জয়শ্রী। তারা কেউ ঘুমায় না, কিন্তু চোখ বন্ধ করে রেখেছে, কারণ এই মুহূর্তটা জেগে থেকেও স্বপ্নের মতো। জয়শ্রী অনুভব করছে বুকের ভেতরে এক অদ্ভুত শূন্যতা পূর্ণ হয়ে গেছে, যেন বছরের পর বছর ধরে যার জন্য অপেক্ষা ছিল সে অবশেষে পাশে এসে শুয়েছে, কোনো শব্দ ছাড়াই, কোনো প্রতিশ্রুতি ছাড়াই। কিন্তু সেই একটাই অনুভূতি, আমি নিরাপদ। তার ডান হাতটা পাশে পড়ে থাকা দীপ্তর হাত ছুঁয়ে আছে আলতোভাবে। শরীর ছুঁয়ে যায়নি হয়তো, কিন্তু স্পর্শ পৌঁছে গেছে আত্মায়। একটা নীরব বোঝাপড়া যা কেউ শেখায় না, শুধু গভীর ভালোবাসা আপনিই রচনা করে। দীপ্তর মনে অদ্ভুত এক প্রশান্তি। ভেতরের সব যুদ্ধ থেমে গেছে। নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। প্রতিটা শ্বাস যেন বলছে, আজ আর কিছুই প্রমাণ করতে হবে না। আজ কোনো ভয় নেই, কোনো প্রশ্ন নেই, শুধু তাদের দুজনের ছোট্ট আশ্রয়। ঘরটা একদম চুপচাপ। ঘড়ির কাঁটাটার শব্দ পর্যন্ত যেন থেমে গেছে এক মুহূর্তে। ওদের নিঃশ্বাসই যেন ছন্দ হয়ে উঠেছে। বিছানার চাদরে পড়ে আছে কিছু ভাঁজ, কিছু গরম নিঃশ্বাসের স্মৃতি, আর বাতাসে মিলিয়ে যাওয়া অনুভবের শিখা। এই ঘরে ভালোবাসা রঙিন হয়নি, এই ঘরে ভালোবাসা উচ্চারিত হয়নি, তবু ঘরের প্রতিটা দেওয়ালে লেখা আছে, তুই আছিস, আমি আছি, আর কিছু চাই না। জয়শ্রী চোখ খুলে ছাদটা দেখে।
সাদা রঙের মধ্যেও দেখে একটা রং যেটা নামেই লেখা যায় না। ওটা বিশ্বাসের রং, আত্মসমর্পণের রং, আর গভীর শান্তির। ওদের মধ্যে কোনো শেষ নেই, এখন শুধু শুরু। নতুন জীবন, নতুন সকাল, যেখানে আর সমাজের চোখ নেই, শুধু একে অপরের অভ্যন্তরীণ জগৎ, যেখানে চোখ বুজে বলা যায় এই ঘরটাই আমার ঠিকানা। ভোর এসে গেছে, আকাশের রং যেন ধীরে ধীরে ছায়া থেকে আলোয় ফিরছে। পাখির ডানার আওয়াজ জানালার ধারে হালকা কাঁপন তোলে, আর বাতাসে মিশে থাকে এক ধরনের গন্ধ, ঘুম থেকে জেগে ওঠা ঘরের গন্ধ। নতুন সম্পর্কের প্রথম সকালের। জয়শ্রী ধীরে চোখ মেলে। চোখে তখনও স্বপ্ন লেগে আছে, কিন্তু হৃদয়ে একদম জাগ্রত বাস্তবতা। তার পাশে কেউ শুয়ে আছে, যার সঙ্গে তার জীবনটা আজ বদলে গেছে। সে নড়তে চায় না, কারণ ছোট্ট একটু শব্দেই হয়তো ছেকে উঠবে এই নরম সকাল। তবু চোখ পড়ে দীপ্তর দিকে। সে এখনো ঘুমিয়ে আছে, শ্বাস প্রশ্বাসের তাল একদম গভীর, প্রশান্ত। মাথার পাশে ঝুলে থাকা চুলগুলো এলোমেলো, কিন্তু তাতেই যেন থাকে কোনো এক গোপন ভালোবাসার ব্যাখ্যা। জয়শ্রীর বুকের ভেতর চাপা শব্দ বাজে, একটা মৃদু ধকধক। ভালোবাসা না ভয়, নাকি শুধুই গভীর এক উপলব্ধি, তা বোঝা যায় না। তবে এটা বোঝা যায়, এমন একটা সকালে তার পাশে থাকার মানে শুধু বিয়ে নয়, এটা একটি পৃথিবীর প্রতিশ্রুতি। দীপ্ত একটু নড়ে উঠল, চোখ খুলল না, কিন্তু হাতটা একটু নড়ে এসে ছুঁয়ে গেল জয়শ্রীর হাতের আঙুল। জয়শ্রী সরে যায় না। এই স্পর্শে কোনো ক্লান্তি নেই, কোনো অধিকারও নেই, শুধু গভীর ভরসা। ঘরের কোণায় রাখা পানির বোতলে আলো চমকে দেয়। আয়নার সামনে রাখা একটা চিরুনি অল্প কাপে বাতাসে। সেই সব ছোট ছোট জিনিসের মাঝেই ছড়িয়ে থাকে একটা সংসার গঠনের প্রথম ধাপ। জয়শ্রী হঠাৎ অনুভব করে তার জীবনে বহু কিছু বদলেছে, কিন্তু সব থেকে অবাক ব্যাপার হলো, সে এখন আর একা না। তার পাশে কেউ আছে, যে হয়তো জীবন চালিয়ে নিয়ে যাবে ভুল সহ ক্লান্তি নিয়ে, কিন্তু একদিন ছেড়ে যাবে না। এই অনুভবটুকু একেবারে আসে না। এই অনুভব ভোরের মতো ধীরে ধীরে জাগে, গড়ে ওঠে, আর এক সময় আলো ছড়ায়। সূর্য এখন পুরোপুরি উঠেছে, ঘরের জানালার পর্দা সরে গেছে একটু, আর আলো এসে পড়েছে বিছানার ওপরে, যেখানে এখনো গুটিসুটি হয়ে শুয়ে আছে দুইটি শরীর। তবে আর আগের মতো দূরত্ব নয়। জয়শ্রী একটু আগে উঠে গেছে। সে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে, ওড়নাটা ঠিক করে ঘরের মেঝেতে নেমেছে, চুপচাপ, যেন শব্দ করলেই এই শান্ত ভোর ছিন্ন হয়ে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চোখে তাকালো। চোখের নিচে ক্লান্তি নেই, আছে আলতো জ্বালা। তবে সেটা কোনো অভিমান নয়, বরং ভালোবাসায় রাত জাগা এক জীবনের সাক্ষ্য। তার হাতে ধরা এক কাপ চা, ধোয়া উঠছে, সেই ধোঁয়ায় যেন মিশে আছে এক চিরচেনা ঘ্রাণ ভবিষ্যতের। চা নিয়ে সে ফিরে এসে দীপ্তর পাশে বসে। দীপ্ত তখনও আধঘুমের মধ্যে, তার কপালের পাশে এসে চুল গড়িয়ে পড়েছে। জয়শ্রী দেখে, কিন্তু কিছুই বলে না, শুধু বসে থাকে। কারণ আজ থেকে তার সারা জীবনের সকালগুলো এভাবেই শুরু হবে। বাইরে পাখির ডাক চলছে, কেউ ঘুম থেকে উঠেছে, কেউ রুটির ঘ্রাণে ব্যস্ত। এই এক টুকরো ঘরে তৈরি হচ্ছে এক নতুন সংসার। নতুন আলগা কথাবার্তা নেই, কোনো নতুন বউয়ের আধিক্যতা নেই, শুধু একটা গভীর নীরব ভালোবাসা, নরম পথ চলা। দুপুর গড়িয়ে এসেছে, দীপ্ত উঠে পড়েছে। বিছানায় এখন আর সেই লাজুক শূন্যতা নেই, একটা গ্রহণযোগ্যতার প্রশ্বাস আছে, যেটা জন্মে একে অপরকে নিঃশর্তভাবে আপন করার মধ্য দিয়ে। জয়শ্রী রান্নাঘরে ঢুকেছে। সেই পুরনো বাসার চেনা হাঁড়ি পাতিল, কিন্তু আজ সেগুলো হাতে ধরতে তার আঙুল একটু কাঁপে। কারণ এবার সে মেয়ে নয়, সে এই সংসারের স্ত্রী। ভাত বসে, ডাল ফোটে, রান্নাঘরের জানালায় রোদ এসে পড়ে তার কপালের ওপর। চুলের নিচে ঘাম জমে, কিন্তু সেই ঘামে থাকে নিজের ভূমিকা শুরু করার এক ধরনের পরিতৃপ্তি। পাশের ঘরে দীপ্ত বইয়ের তাক সাজাচ্ছে। সে জানে দুদিন পর তার ক্লাস শুরু, নতুন রুটিন, নতুন চেনা শহরের ব্যস্ততা। কিন্তু আজ তার মন পড়াশোনার পেছনে নয়। সে বারবার তাকায় দরজার ফাঁক দিয়ে জয়শ্রীর দিকে।
সেই চেনা মানুষটা যার হাসি একদিন তাকে কষ্ট দিত, আজ সেই মানুষটাই তার জীবনের ঘরের ছাদ হয়ে উঠেছে। দুপুরে টেবিলে দুজন বসে খায়, তেমন কিছু রান্না হয়নি, ভাত ডাল 1 পিস ডিম। তবু সেই খাবারে যেন অদ্ভুত তৃপ্তি, কারণ এটা তাদের প্রথম রান্না, প্রথম ভাগাভাগি, প্রথম সহবাস। কোনো কথা নেই, শুধু চোখে চোখ পড়ে মাঝে মধ্যে। কোনো হিসাব নেই কে বেশি ভালোবাসে, কে আগে হাসে, শুধু একটা বোঝাপড়া যেটা শব্দ ছাড়াই জন্ম নেয়, যেখানে দুই হৃদয় এক ছাদের নিচে একটু একটু করে গড়ে তোলে এক স্বপ্নময় বাস্তবতা। দুপুর শেষে তারা বারান্দায় আসে। রোদের ঘ্রাণে মিশে থাকে ধুলো, পুরনো শহরের গন্ধ আর নতুন জীবনের অভ্যর্থনা। দুজন পাশাপাশি দাঁড়িয়ে নিচের রাস্তা দেখা যায়, রিক্সা চলেছে, ছেলেমেয়েরা স্কুল ফেরত হাঁটছে, কেউ ছাদে কাপড় মেলছে, আর তাদের এই একচিলতে সংসার বারান্দায় দাঁড়িয়ে চুপ করে অনুভব করে জীবনটা এমন হোক প্রতিদিন। বিয়ের কিছুদিন কেটে গেছে, নতুন ঘরটাতে এখনো রঙের গন্ধ লেগে আছে। দেয়ালের সাদা রং, একপাশে ছোট একটা আলমারি, তাতে কিছু বই, কিছু প্যাকেট এবং দুইজন মানুষের কিছু ব্যক্তিগত জিনিস যা তারা এখনো পুরোপুরি খুলে রাখেনি। জয়শ্রী ঘর গোছাচ্ছে, হাতে তুলো কাপড়, একটা একটা করে জিনিস পরিষ্কার করছে। তার গায়ে হালকা রঙের সালোয়ার কামিজ, চুল পেছনে বাঁধা, চোখে ক্লান্তি থাকলেও মুখে একরকম স্থিরতা। সে প্রতিদিন সকালে উঠে সব কাজ নিজে হাতে করতে চায়। এই ঘরটা তার প্রথম। এটা শুধু বসবাসের জায়গা নয়, এটা তার ভালোবাসাকে ঘিরে গড়ে ওঠা এক নিজস্ব পৃথিবী। দীপ্ত তখন অফিস টাইম ক্লাস করছে, অনলাইনেও কিছু কাজ জোগাড় করছে। ওর মাথায় দায়িত্ব, চাকরি খুঁজে পাওয়া, সংসার চালানো, ভবিষ্যৎ গড়া। তারা দুজনেই জানে এই সংসার একদম সহজ হবে না, তবু দিনের শেষে ঘরে ফিরলে দীপ্তর জন্য 1 কাপ চা অপেক্ষা করে, আর জয়শ্রীর জন্য দীপ্তর শান্ত চোখ। ছোট ছোট জিনিসের সংসার গড়ে ওঠে, একসাথে বাজারে যাওয়া, সবজির দামে তর্ক, চালের গুণ বুঝে প্যাকেট বেছে নেওয়া, মাঝরাতে ফ্রিজে রাখা বরফ খোঁজা। জয়শ্রী রান্নাঘরে নতুন কিছু শিখছে, প্রথমবার পোলাও করতে গিয়ে লবণ বেশি হয়ে গেল, খুব মন খারাপ করছিল তার, কিন্তু দীপ্ত হাসি মুখে খেয়ে বলেছিল, এটাই তো আসল সংসারের স্বাদ। তারা মাঝে মধ্যে ছাদে যায় সন্ধ্যাবেলা, দুজন মেঝেতে বসে চুপচাপ থাকে। তারা বুঝে গেছে সব কিছুই বলতে হয় না, কিছু অনুভব চোখ দিয়ে বোঝা যায়। দুপুরগুলো নিঃশব্দ, সন্ধ্যাগুলো রাতে একসাথে হাত ধুয়ে খাওয়া, বিছানায় একসাথে শুয়ে চোখ বন্ধ করে থাকা, আর মাঝরাতে জেগে উঠে দেখে সঙ্গী পাশে আছে। কিছুদিন পর আলমারিতে কাপড় গোছানো শেষ, দেয়ালে ছোট্ট একটা ছবি টাঙানো হয় একটা মসজিদের ক্যালেন্ডারের পাশে। সেখানে তারা দুজনেই বসে আছে একসাথে। প্রথম বিল আসে, বিদ্যুৎ, গ্যাস, মোবাইল চার্জ, মোবাইল রিচার্জ, বাজার খরচ। দীপ্ত একদিন বলে, একদিন ঠিকই সব ঠিক হয়ে যাবে, তুই শুধু পাশে থাকিস। জয়শ্রী তখন শুধু মাথা নাড়ে। সে জানে এই সংসার শুধু ঘর নয়, এটা একে অপরের ভরসার জায়গা। সন্ধ্যার পর বাতাসে এক ধরনের শীতলতা নেমে এসেছে, ঘরের ভেতরে আলো জ্বলে আছে, মেঝে পরিচ্ছন্ন, জানালায় পাতলা পর্দা দুলছে ধীরে ধীরে। 2 কাপে চা রাখা টেবিলে, একটা ফ্যান চলেছে টুকটুক করে। তার মাঝে বসে আছে 2টা মানুষ, দীপ্ত আর জয়শ্রী। তাদের মাঝখানে আর কোনো জড়তা নেই, কোনো সন্দেহ নেই, কোনো চাওয়া পাওয়ার হিসেব নেই, শুধু একটা আত্মার মতো সম্পর্ক, যেটা বড় হয়েছে প্রতিদিনের ছোট ছোট জিনিসে। একসাথে ভাত খাওয়া, কাঁচা মরিচ কম পড়লে খুঁজে বের করে আনাই, রাতে ঘুম ভেঙে পাশে হাত বাড়িয়ে দেওয়ায়। তারা এখন আর বলে না আমি তোকে ভালোবাসি, কারণ সেটা বলে বোঝানোর দরকার নেই। জয়শ্রীর চুলে হাত বুলিয়ে দেওয়া, দীপ্তর জামা ভাঁজ করে রাখার মধ্যে ভালোবাসা এমনভাবে ঢুকে গেছে যা আর ভাষায় প্রকাশযোগ্য নয়। তারা জানে এই সংসার একেবারে নিখুঁত না। মাঝে মধ্যে বাজেট কমে আসে, ঝগড়া হয় ডিম বেশি সিদ্ধ হওয়া নিয়ে, কিংবা কে কবে গ্যাসের বিল দেবে তা নিয়ে। তবু দিনের শেষে জয়শ্রী দীপ্তর জামার বোতাম সোজা করে দেয়, আর দীপ্ত রান্নাঘরের বেসিনে দাঁড়িয়ে বাসন ধুয়ে ফেলে। এই সহজ ছোট্ট জীবনটা তাদের স্বপ্ন। ঘুমানোর আগে আজ একটু নীরবতা বেশি, দুজনই জানে
সংসার মানে শুধু সুখ না, মানে ধৈর্য, বোঝাপড়া, পরস্পরের জায়গা দেওয়া। তারা পাশে শুয়ে জানালার বাইরে চাঁদ দেখে। চাঁদের আলো এসে পড়ে জয়শ্রীর কপালে। দীপ্ত দেখে এই মানুষটাই তার সবচেয়ে বড় আশ্রয়। এক সময় তারা চোখ বন্ধ করে, চারপাশে কোনো শব্দ নেই, শুধু একটা নিঃশ্বাসের তাল। আর সেই নিঃশ্বাসেই লেখা আছে, তুই আছিস, আমি আছি, এটাই আমাদের ঘর, এটাই আমাদের জীবন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।